ওকে, আমরা লাস্ট ক্লাসে মেবি একটা শিটের আর কি, যেটা ছিল অর্থোগ্রাফিক অথবা মাল্টিভিউ প্রজেকশন, যে পার্টটা ছিল তার অর্ধেকটা আলোচনা করছিলাম আর কি। তাহলে বাকি যে অর্ধেক থেকে গেছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করব। অর্ধেক বলতে এখানে সামান্য পরিমাণে থেকে গেছিল, আমরা হয়তো বা আজকে আরেকটা পার্ট শুরু করব, আরেকটা শিটে, যেটা আইজোমেট্রিক একটা প্রজেকশন ছিল, যেটা এটার একটা অংশ। আমরা সেটাও আজকে যতটুকু পারি আর কি সেটাও দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা গত পার্ট মানে লাস্ট ক্লাসে যেটা আলোচনা করছিলাম, সেটা লাস্ট ক্লাসটা ছিল হচ্ছে তোমার লাস্ট কন্টেন্টটা ছিল হচ্ছে তোমার মেথড অফ অবটেনিং ভিউজ পর্যন্ত, যে আমরা আহ, মানে কোন অ্যাঙ্গেলের জন্য, ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য কোন দিক থেকে বা কিভাবে সেটাকে আমরা দেখবো, এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য আমরা কিভাবে দেখবো, সেই জিনিসটা নিয়ে, দেখছিলাম আর আর কি। তো আমাদের বাংলাদেশে নর্মালি আমরা বলছিলাম হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, যেটা নর্মালি সেটাকেই ইউজ করা হয়ে থাকে আর কি। ওকে, তাহলে এখন আসছি প্রজেক্টিং ভিউর যে বিভিন্ন মেথড আছে, অর্থাৎ আমরা কিভাবে প্রজেক্টিং ভিউ গুলাকে দেখবো বা কিভাবে আমরা ড্র করতে পারি, প্রজেক্টিং ভিউটাকে আমরা কিভাবে দেখাতে পারি। তাহলে সেই জিনিসটাই আমরা মেইনলি এখানে দেখবো। যেমন এখানে যে 16 নম্বর যে ফিগারটা আমরা দেখতেছি, এখানে এবিসিডি চারটা নর্মালি কি দেওয়া আছে, চারটা ফিগার দেওয়া আছে। তাহলে চারটা ফিগারে দেখানো হয়েছে তোমার টপ ভিউ, ফ্রন্ট ভিউ আর রাইট সাইড বা রাইট ভিউ। ওকে, তো যে কোনো একটা ড্রয়িং এর ক্ষেত্রে আর কি নর্মালি এই তিনটাকে সবচেয়ে বেশি দেখানো হয়ে থাকে। মানে এটা হচ্ছে একটা ইউজুয়াল প্র্যাকটিস, যে তোমার ফ্রন্টটাকে প্রথমে দেখানো হবে, এরপর হচ্ছে টপকে দেখানো হবে, এবং এরপর হচ্ছে রাইট সাইডকে ড্র করা হবে। তো আমরা আঁকার সময় বা তোমরা যখন আঁকবা তখন তোমাদেরকে সে একই রকম নিয়মটা ফলো করতে হবে। এটা হচ্ছে একটা ইউজুয়াল প্র্যাকটিস, প্রথমে ফ্রন্ট ভিউটা ড্র করা, এরপর হচ্ছে টপ ভিউটা ড্র করা, এবং এরপর হচ্ছে রাইট সাইডটাকে ড্র করা। ওকে, যে অবজেক্টটা দেওয়া থাকবে তাহলে সেই অবজেক্টের এই তিনটা ভিউ নর্মালি ড্র করতে হবে। তো এক্ষেত্রে যে সকল স্কেলের সাহায্য নিতে হবে, যেমন আমরা যে সকল ইনস্ট্রুমেন্ট গুলো দেখে আসছিলাম তার মধ্যে টি স্কোয়ার যেটা ছিল সেটা ইউজ করতে হতে পারে। সেট স্কোয়ার যে দুটা আমরা আহ, যে ইনস্ট্রুমেন্ট দেখছিলাম সেট স্কোয়ার নামে, একটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আর একটা হচ্ছে 36 অ্যাঙ্গেল, যে দুটা তোমার স্কেল ছিল আর কি। তাহলে সেই দুটা, এরপর হচ্ছে কম্পাসও লাগতে পারে, যেমন আমরা দেখতেছি যে ডি নাম্বার হচ্ছে কম্পাস ইউজ করা হয়তো বা এটা করা যাবে। হ্যাঁ, তো এই যে ইনস্ট্রুমেন্ট গুলা ইউজ করে নর্মালি আমরা কি করব, এই প্রজেক্টিভ ভিউজ গুলাকে দেখাবো। তাদের যে তিনটা অ্যাজ ইউজুয়াল যে তিনটাকে দেখানো হয়ে থাকে, তাহলে সেই তিনটা ভিউকে আমরা ড্র করব বা ড্র করতে পারি। ওকে, তো এটার আরো বিভিন্ন নিয়ম আছে, কিছু রুলস আছে, বা তাহলে সেই রুলস গুলাও আস্তে ধীরে দেখবো আর কি পরে। এখন আসি হচ্ছে তোমার যে ভিউটা আমরা দেখতেছি, মনে করি এখানে যে ভিউ গুলো দেখানো হচ্ছে টপের সাথে ফ্রন্ট আর ফ্রন্টের পাশে হচ্ছে রাইট। তাহলে এই যে তিনটা ভিউ, এই তিনটা ভিউ এর মধ্যে মধ্যবর্তী যে স্পেসটা, তাহলে সেই স্পেসটা কিরকম হবে আমরা যদি এখন সেটা নিয়ে আলোচনা করি। তাহলে স্পেসটা হতে পারে তোমার সমান স্পেস হতে পারে, যেমন টপ আর ফ্রন্টের মধ্যবর্তী যে একটা স্পেস দেখতেছি আমরা, তাহলে সেই স্পেসটা সমান হতে পারে কার, এটার যে রাইট সাইড এবং ফ্রন্ট সাইডের সমান হতে পারে। অথবা টপের তুলনায়, টপ এবং ফ্রন্টের তুলনায় হয়তো বা ফ্রন্ট আর রাইডের যে স্পেসটা মনে করো সেটা একটু বড়, এটাও হতে পারে। তো এক্ষেত্রে এটার উপর ডিপেন্ড করে এটাকে আমরা দুভাগে বলতে পারি, দুভাগে ভাগ করতে পারি আর কি। একটা হচ্ছে যে ফ্রন্ট ভিউ এবং যে রাইট সাইড ভিউ, তার মধ্যবর্তী যে স্পেসটা, তো সেটা যদি কি না হয়, মানে সেটা যদি সমান হয়, তখন সেক্ষেত্রে আমরা এই যে এ নাম্বার যে অংশটা দেখতেছি, তাহলে সেরকম একটা ভিউ দেখতে পাবো। তাহলে এখানে দেখতেছি আমরা ফ্রন্ট এবং টপ এর মধ্যবর্তী যে স্পেসটা আর ফ্রন্ট আর রাইট এর মধ্যে যে স্পেসটা, তাহলে দুটো সমান, তাহলে এই ধরনের একটা আমরা ভিউ দেখতে পাবো। আবার যদি দেখা যায় যে ফ্রন্ট এবং টপের তুলনায় ফ্রন্ট এবং রাইট সাইডের স্পেসটা একটু বেশি, তাহলে সেক্ষেত্রে আমরা এই ধরনের বি নাম্বার যেরকম দেখতেছি, তাহলে সেরকম একটা ভিউ হয়তো বা দেখতে পাবো। তো আমরা যখন আঁকবো যে কোন সাইডটাকে আমরা স্পেসে মানে মানে একটু বেশি স্পেস রেখে আঁকবো, তাহলে সেই জিনিসটার উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা এই ধরনের ভিউ গুলা নির্ধারণ করব। অনেক সময় দেখা যায় যে সমান সমান স্পেস রেখেই আমরা করতেছি, অথবা একটু ওয়াইড রেখে একটু দূরে গিয়ে রাইট সাইডটাকে আমরা ড্র করতেছি, তাহলে এরকমও হয়তো বা লাগতে পারে। তো যে যেভাবে করে তাহলে সে যে কোনো একটা করলেই হয়ে যায় আর কি। তো এক্ষেত্রে দেখতে হবে যে কিছু রুলস আছে আর কি। একটা রুলস হচ্ছে যে এই যে ডায়াগোনাল, এটাকে ডায়াগোনাল রুলস বলা হয় নরমালি। এই যে ডায়াগোনাল যেটা আঁকা হয়েছে, তাহলে সেই ডায়াগোনালটা যদি দুটা সমান স্পেস বিশিষ্ট হয়, তাহলে দেখতেছি যে
যে কর্নারটা পড়তেছে তাহলে কর্নার থেকে এটা অরিজিনেট হয়েছে, এটা কর্নার থেকে নরমালি এই হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তৈরি করা হয়েছে। কিন্তু যদি এই যে স্পেস এটা যদি বড় হয় তখন সেক্ষেত্রে এটা অন্য নিয়ম ফলো করতেছে বা অন্যভাবে দেখতেছে আমরা, এটা যে অরিজিন, তাহলে সে অরিজিন থেকে যাচ্ছে না, এটা একটু দূরে গিয়ে হরিজন্টালের সাথে ঠিক একইভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে নরমালি এটা তোমার একটা অ্যাঙ্গেল তৈরি করে আমরা ডায়াগোনালটাকে আঁকতেছি। তাহলে এই যে একটা নির্দিষ্ট রুলস, তাহলে সেই রুলসটাও আমাদেরকে মেনটেন করতে হবে যদি আমরা স্পেসটাকে কি করতে যাই, আহ, মানে কোন স্পেস আমরা রাখতেছি, হোয়াইট রাখতেছি নাকি দুটো সমান রাখতেছি, তাহলে সেটার উপর ডিপেন্ড করে নরমালি ওই ডায়াগোনালটাকে সিলেক্ট করতে হবে। কিন্তু সব সময় মনে রাখতে হবে এটা হরিজন্টালের সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রাখতে হবে। ওকে, তাহলে এই যে স্পেসের কথাটা বলতেছিলাম, তাহলে স্পেসটা আসলে কি জন্য দরকার, আমরা স্পেস রাখবো কেন? তোমাদের প্রশ্ন আসতে পারে না যে মানে তোমরা নিজেরাই তো প্রশ্ন করতে পারো যে দুটা সমান দিলে সমস্যা কি, মানে দুটো সমান না দিয়ে আমরা একটা বড় একটা ছোট করার কারণটা কি? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন আসতেই পারে। এটা হচ্ছে যে নর্মালি যখন আমরা ডাইমেনশনিং করি তাহলে সেক্ষেত্রে দুটো যদি সমান হয়, মনে করি এটা আর এটা দুটাই সমান, তাহলে এখন ডাইমেনশনিং করতে গেলে যে তোমার নাম্বার গুলা দিতে হচ্ছে বা যদি কোনো লেটার ইউজ করতে হয়, এখানে তোমাকে কোনো নাম ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে একটু স্পেস দরকার হয়। তাহলে সেই স্পেসের মধ্যে হয়তো বা তুমি ডাইমেনশনের যে নাম্বার গুলা তাহলে সেগুলো দিতে পারো, অথবা যে নামটা তুমি দিতে চাচ্ছ ওইটাকে নোট করার জন্য নোট হিসেবে, তাহলে সেই জিনিসগুলো এখানে হয়তো বা বসাতে পারো। তাহলে এখন আমরা দেখতেছি এখানে তিন ধরনের নরমালি তিনটা কারণে নরমালি আমরা স্পেসটা রাখি। একটা হচ্ছে ডাইমেনশনিং এর জন্য, একটা হচ্ছে তোমার যদি বিও এর নাম দিতে হয় তাহলে সেই নামটাকে মানে বসানোর জন্য ওই জায়গায় যে স্পেসটা দরকার, তাহলে সেই স্পেসটা রাখতে হচ্ছে। যদি কোনো এসেনশিয়াল নোটস দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এই ধরনের স্পেসিংটা দিতে হয়। আচ্ছা, তো এক্ষেত্রে আহ স্পেসটা আমরা কতটুকু দেব, এটা একটা বিষয় চলে আসে। আহ, তো যদি প্রয়োজন পড়ে, আমাদের প্রয়োজন অনুসারে নরমালি এটা 30 মিলিমিটার থেকে 40 মিলিমিটার পর্যন্ত এই স্পেসটা হয়ে থাকে, তাহলে এটা অনুসারে এই ওয়েটটা বাড়বে। তুমি যদি এটা মনে করো 30 থেকে 40 হচ্ছে নর্মাল রেঞ্জটা আর কি, এই 30 থেকে 40-র মধ্যেই যদি সমান দিতে চাও তাহলে দুটো সমান রাখবা, অথবা যদি একটা 30 দেওয়া আর একটা 40 দেওয়া যায়, এভাবেও করা যায়। যদি তোমার স্পেসটাকে একটু হোয়াইট রাখতে হচ্ছে, যেমন আমরা বি নাম্বার দেখতেছি একটার স্পেস হোয়াইট আর একটা স্পেস হচ্ছে মানে ভিন্নটা, স্পেসটা হচ্ছে তোমার ভিন্ন দুটার মধ্যে। আবার স্পেস যদি সমান হয় তাহলে 30 থেকে 40-র মধ্যে যে কোনো একটা ভ্যালু তোমরা হয়তো বা নিতে পারো। ওকে, তাহলে আমরা এখন দেখবো যে ডায়াগোনাল লাইন মেথডের মাধ্যমে কিভাবে একটা প্রজেক্টিং করতে পারি, প্রজেক্টিং ভিউ গুলো, অর্থাৎ যে আমরা তিনটা ভিউ দেখতেছি, ফ্রন্ট ভিউ, এরপর টপ ভিউ এবং রাইট ভিউ। তাহলে এই তিনটা ভিউটাকে আমরা বলতেছি প্রজেক্টিং ভিউ। তাহলে প্রজেক্টিভ ভিউ দেখতে গেলে একটা অবজেক্টের, সেক্ষেত্রে আমাদের ডায়াগোনাল যে লাইন মেথড সেটা অ্যাপ্লাই করে আমরা কিভাবে পেতে পারি। তাহলে এখানে যে প্রজেকশনটা ইউজ করা হবে সেটা হচ্ছে একটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, যেটা আমরা মানে বাংলাদেশে ইউজ করে থাকি আর কি। তো এখানে কয়েকটা স্টেপ ফলো করা হয়, যেমন আমরা প্রথম স্টেপে যদি দেখি যে স্পেসিংটা কত হবে, সেটা আমরা আগের অংশে দেখে আসলাম যে কতটুকু স্পেস আমরা রাখবো দুটার মধ্যে, এটা আমরা মনে করে আগে নির্ধারণ করে নিলাম। তো এরপরে যেটা করতে হবে, প্রথমে ফ্রন্ট ভিউটাকে মনে করো আমরা আহ, লিখে মানে এঁকে ফেললাম, যে মনে করো এটা একটা অবজেক্ট ছিল, তাহলে অবজেক্টের ফ্রন্ট অংশটা হচ্ছে এটা, তাহলে এই ফ্রন্টটা যে তোমার স্কেচ আর কি বা যে তাহলে সেই ড্রয়িংটা আমরা প্রথমে করে ফেললাম, এটা হচ্ছে স্টেপ 1-এ। ওকে, এটা করার পরে আমাদের যেটা করতে হবে, এটার প্রত্যেকটা কর্নার থেকে বা যে সকল কর্নার গুলোতে এটা চেঞ্জ দেখা যাচ্ছে, তাহলে সেই চেঞ্জ থেকে কতগুলো ভার্টিক্যাল লাইন তুলতে হবে, কারণ আমরা জানি যে প্রথমে করতে হবে হচ্ছে তার ফ্রন্ট ভিউ অবজেক্টর, এরপরে করব আমরা হচ্ছে টপ ভিউ, এই জন্য আমাদেরকে ভার্টিক্যাল লাইন ড্র করতে হবে। তাহলে আমরা এই যে মনে করি স্টেপ 2-তে এসে যেটা দেখতেছি যে এটা প্রত্যেকটা যে জায়গায় চেঞ্জ হচ্ছে, যে জায়গায় টার্নিং হচ্ছে, তাহলে সেই সকল জায়গায় কিছু ভার্টিক্যাল লাইন ড্র করে, যেখানে তিনটা ভার্টিক্যাল লাইন দেখানো হচ্ছে। তাহলে এরপরে যেটা করতেছে স্টেপ 3-তে এসে সেই ভার্টিক্যাল লাইন অনুসারে আমরা কি করতেছি, যে টপ ভিউটা যেরকম হওয়ার কথা, উপর থেকে দেখতে যেরকম হওয়ার কথা, তাহলে সেই জিনিসগুলাকে আমরা ড্র করতেছি ঠিক এভাবে, যেটা স্টেপ 3-তে আমরা দেখতেছি। তো এরপরে যেটা করতে হবে আমাদের রাইট ভিউটা আঁকতে হবে। এখন রাইট ভিউ আঁকার জন্য আমাদের একটু টেকনিক অ্যাপ্লাই করতে হবে বা একটা স্টেপ আমাকে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে এই যে
আমরা 4 নাম্বার স্টেপে দেখতেছি যে হরিজন্টাল লাইনগুলো প্রত্যেকটা পয়েন্টে ফ্রন্ট ভিউর প্রত্যেকটা পয়েন্ট যেখানে তোমার শেপটা চেঞ্জ হচ্ছে, তাহলে সেই জায়গা থেকে আমাদেরকে হরিজন্টাল লাইনটা ড্র করতে হবে। যেমন আমরা দেখতেছি এখানে হরিজন্টাল লাইনগুলা তোমার ড্র করছে। হ্যাঁ, এখনো কিন্তু রাইট ভিউ বা সাইড ভিউ যেটা ওইটা কিন্তু এখনো ড্র করে নাই, এটা ড্র করতে হবে। তাহলে এটা ড্র করার জন্য আমরা যদি এখানে স্টেপ 5 এ আসি, তাহলে একটা ডায়াগোনাল লাইন আঁকতে হবে। তাহলে যে লাইনটা হরিজন্টালের সাথে অলওয়েজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখতে হবে। হ্যাঁ, তো এটা আমরা নরমালি সেট স্কয়ার ইউজ করে এই 45টা সিলেক্ট করতে পারি। তো এরপর দেখতে হবে যে আমাদের স্পেসিং এর বিষয়টা, যে আমরা যদি সমান স্পেস নিই, ওই যে ফ্রন্ট ভিউ এবং রাইট ভিউর সাথে ফ্রন্ট ভিউ এর টপ ভিউ এর যে মধ্যবর্তী যে স্পেসটা সেটা যদি সমান ধরি বা ইকুয়াল ধরি, তো সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওই অরিজিন থেকে ওই ডায়াগোনাল লাইনটাকে ড্র করতে হবে, একদম কর্নার থেকে যেতে হবে। আর যদি সমান না ধরি তাহলে সেক্ষেত্রে আমরা যে জায়গা থেকে ধরতে যাচ্ছি, যেমন আমরা বি নাম্বারে যেটা দেখছিলাম, একটু নির্দিষ্ট দূরত্বে গিয়ে আমরা সেটাকে ধরলাম। হ্যাঁ, আর যদি একদম সমান করতে চাই তাহলে সেক্ষেত্রে অবশ্য মানে স্পেসটা যদি সমান ধরি তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা অরিজিন থেকে যাইতে হবে। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এটা আমরা এই স্টেপে কি করলাম, মনে করো এরকম একটা ডায়াগোনাল লাইন যেটা হচ্ছে একদম অরিজিন থেকে ধরা হয়েছে, তার মানে সেটা কিসে আছে, এটা আমরা স্পেসটা সমান ধরছি, এটার সাথে এটা স্পেস হয়তো বা সমান রাখতেছি। তাহলে যার কারণে এটা আমরা কি করলাম, ঠিক অরিজিন থেকে এরকম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে হরিজন্টাল লাইনের সাথে একটা ডায়াগোনাল লাইন ড্র করলাম। এর পরের স্টেপে যেটা করতে হবে, টপ ভিউ যেগুলা মানে যেটা আঁকা হয়েছে তার যে কিনারা যে এস লাইনগুলো আছে, তাহলে সেই বাউন্ডারি লাইনগুলো থেকে আমাদেরকে কিছু হরিজন্টাল লাইন ড্র করতে হবে। তাহলে সেই হরিজন্টাল লাইনগুলা ডায়াগোনাল লাইনের কিছু নির্দিষ্ট পয়েন্টে ইন্টারসেক্ট করবে। তাহলে সেই ইন্টারসেক্টিং পয়েন্ট থেকে আমরা যদি ভার্টিক্যাল লাইন ড্র করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা ঠিক এই ধরনের শেপটা পাবো, তাতে একটা নির্দিষ্ট এরিয়া পেয়ে যাব। তাহলে এই এরিয়াতেই আমরা তখন সাইড ভিউটা, যে এখানে ডান পাশে দেখতেছে এই সাইড ভিউটা আমরা ড্র করতে পারতেছি এই অবজেক্টটার। ওকে, এই অবজেক্টটার। তো এরপরে যদি আসি, তাহলে আমরা কি পেয়ে গেলাম, তার যে সাইড ভিউটা সেটাও পেয়ে গেলাম, ফ্রন্ট ভিউ সেটাও আঁকছিলাম এবং টপ ভিউ আমরা সেটাও ড্র করছিলাম। এবং লাস্ট যেটা করতে হবে, আহ, তোমার যে লাইনগুলো আমাদের দরকার নাই, আমরা যে লাইনগুলো নর্মালি ড্র করছিলাম হচ্ছে জাস্ট অ্যালাইনমেন্ট ঠিক রাখার জন্য, তাহলে সেই লাইনগুলো তোমরা চাইলে মুছে দিতে পারো, যেগুলো দরকার নেই আর কি। এগুলো তোমরা ডট লাইন দিয়ে জাস্ট একটু হালকা পেন্সিল দিয়ে আঁকতে পারো, যাতে মোটামুটি বোঝা যায় এরকম আর কি। হ্যাঁ, পরে গিয়ে কিন্তু এগুলো মুছে দিতে হবে, কিন্তু এগুলো সলিড লাইন দিয়ে আঁকতে হবে যাতে আমাদের ভিউ গুলো একটু দেখা যায় আর কি। ওকে, তাহলে এই ছিল আমাদের ডায়াগোনাল লাইনের মেথড ইউজ করে আমরা কিভাবে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন করতে পারি কোনো একটা অবজেক্টের। এখানে কিছু ওয়ার্কআউট দেওয়া আছে, তোমরা জাস্ট এই বিষয়গুলা প্র্যাকটিস করে দেখতে পারো। প্র্যাকটিস বলতে যত প্র্যাকটিস করবা তত তোমাদের জন্য বেনিফিশিয়াল হবে আর কি, তোমরা তত বেশি শিখতে পারবা বা করতে পারবে। এখানে কিছু ওয়ার্কআউট দেওয়া আছে, যে অর্থোগ্রাফিক ভিউস অফ সাম অবজেক্টস। যেমন আমরা দেখতেছি এটা একটা অবজেক্ট, তার যে বিভিন্ন ভিউ গুলা দেখতে কিরকম হবে এটা দেওয়া আছে। এটা হচ্ছে টপ ভিউ অলওয়েজ, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ এবং হচ্ছে এটা রাইট ভিউ বা সাইড ভিউ। তাহলে ফ্রন্ট ভিউ কোনটা, সেটা তো এখান থেকেই বুঝতে পারতেছো, এই পাশটা হচ্ছে ফ্রন্ট ভিউ। নর্মালি ফ্রন্ট ভিউ তো হচ্ছে একটা তীর চিহ্ন দেওয়া থাকে, বা তোমরা চাইলে তীর চিহ্ন দিতে পারো, তোমরা যেটাকে ফ্রন্ট ভিউ বানাইছো আর কি। যেমন এদিকে হচ্ছে একটা তীর চিহ্ন, এখানে যেভাবে দেখাইছে একটা ওয়ার্কআউট। এরপর এটা ফ্রন্ট ভিউ হচ্ছে, যে এটা হচ্ছে ফ্রন্ট ভিউ, তাহলে এই ফ্রন্ট ভিউ হচ্ছে এই পাশেরটা, এটা হচ্ছে রাইট ভিউ এবং এই উপরের অংশটা হচ্ছে টপ ভিউ। এই তিনটাই নর্মালি দেখাতে হবে আর কি সব জায়গায়। তো এই বিষয়গুলো মানে এই ধরনের অবজেক্টে যেভাবে করছে আর কি, তাহলে এগুলো তোমরা চাইলে কয়েকটা প্র্যাকটিস করে দেখতে পারো। ওকে, তাহলে এগুলো তো করে দেওয়া আছে, তো এগুলো আপনি জাস্ট প্র্যাকটিস করে দেখতে পারো আর কি। তাহলে এগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা যে আসলে কিভাবে করা হচ্ছে। এখানে এটাকে একটু এক্সপ্লেন করে দেখাইছে, এখানে এই যে ডট লাইন দিয়ে দেখাইছে কিভাবে নরমালি এটা তৈরি করা হচ্ছে। এবং এট লাস্ট হচ্ছে তোমার এক্সারসাইজ গুলা, তো তোমাদের এক্সারসাইজ এগুলা হচ্ছে অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে আর কি। এই যে এক নাম্বারে 4টা দেওয়া আছে, এই 4টাকে করতে হবে। 4টা 8টা দেওয়া আছে, সরি 10টা 12টা দেওয়া আছে। ওকে, এর 2 নাম্বারেও কিছু দেওয়া আছে।
2 নম্বরে হচ্ছে 11টা পর্যন্ত দেওয়া আছে। 3 নাম্বারটা করার দরকার নাই। 3 নাম্বারটা তোমরা জমা দেবে না, কিন্তু উপরের গুলা দিতে হবে আর কি, ঠিক আছে? এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার যে অ্যাসাইনমেন্ট গুলো এখানে দেওয়া আছে, তাহলে সেই অ্যাসাইনমেন্ট গুলা বা সেই এক্সারসাইজ গুলো অ্যাসাইনমেন্ট আকারে জমা দিতে হবে। 3 নাম্বারটা না করলেও কোনো প্রবলেম নাই। কারণ 3 নাম্বারটা রিডিং টেবল, সিটিং চেয়ার, এগুলো একটু অনেক কমপ্লেক্স হয়ে যাচ্ছে আর কি। তাহলে এগুলো দেওয়ার দরকার নাই। তোমরা 1 আর 2, ঠিক আছে? 1 আর 2টা জমা দেবে আর কি। ওকে, এই ছিল আমাদের তাহলে অর্থোগ্রাফিক ভিউ গুলা। আমরা এখন একটু আরেকটা অংশে চলে যাই, সেটা হচ্ছে যে আইসোমেট্রিক ভিউতে আমরা আইসোমেট্রিক প্রজেকশন যে অংশটা সেটা দেখছিলাম কোথায়, যখন আমরা প্রজেকশনের যে বিভিন্ন টাইপ গুলো আলোচনা করতেছিলাম, যেমন অর্থোগ্রাফিক, পিক্টোরিয়াল প্রজেকশন, পার্সপেক্টিভ প্রজেকশন। তাহলে সেখানে পিক্টোরিয়াল প্রজেকশন দুভাগে ভাগ করা ছিল, একটা হচ্ছে একজোনোমেট্রিক এবং একটা হচ্ছে অবলিক ছিল। আবার একজোনোমেট্রিক ছিল 3 প্রকার: আইজোমেট্রিক, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক। তাহলে এই অংশগুলো কিন্তু আহ আমরা বেশ আগেই, অর্থাৎ লাস্ট ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম আর কি। তো আজকে যে বিষয়টা দেখবো এখান থেকে, সেটা হচ্ছে যে আইজোমেট্রিক ভিউটা। তাহলে আইজোমেট্রিক নাম থেকেই বোঝা যাচ্ছে যে এটা আসলে সব ভিউ গুলা বা যেদিক থেকে দেখো না কেন সব সাইড গুলা সমান হবে, তাহলে সেটাই বোঝা যাচ্ছে। তো আইসোমেট্রিক ভিউটা নরমালি আমাদের দরকার কেন? যেমন আমরা আইসোমেট্রিক ভিউতে দেখতেছি যে যে লাইনগুলা নরমালি অ্যাক্সিস গুলা তৈরি করা হয়েছে আর কি। তাহলে সেই অ্যাক্সিস গুলা হচ্ছে একটা একটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে সেপারেটেড। তো যার কারণে প্রত্যেকটা সাইড, মানে যে সাইড গুলা তৈরি হচ্ছে এই লাইনগুলোর কারণে বা এই এজ গুলার কারণে, প্রত্যেকটা তলে বা সারফেসে তুমি যেদিক থেকে দেখো না কেন সবগুলা সারফেস সমান দেখা যাবে। হ্যাঁ, এই জন্য এটাকে নরমালি আইসোমেট্রিক আমরা বলতেছি। তো এই আইসোমেট্রিক ভিউ গুলা তৈরি করার জন্য আমাদের কিছু রুলস অ্যাপ্লাই করতে হবে। আমরা বাকিগুলো আলোচনা করতেছি না, ডাইমেট্রিক, ট্রাইমেট্রিক এগুলো হয়তো আমরা আলোচনা করব না। শুধুমাত্র আইসোমেট্রিক ভিউটাই নরমালি আমরা এই চ্যাপ্টারে বা এই কন্টেন্টের মধ্যে আলোচনা করব আর কি। ওকে, তাহলে আইসোমেট্রিক ভিউটা কেন আসছিল, আমাদের কেন দরকার? যে মাল্টিভিউ প্রজেকশন বা অর্থোগ্রাফিক যে প্রজেকশনটা কিছুক্ষণ আগে আলোচনা শেষ করছি, তাহলে সেটাতে কিছু লিমিটেশন ছিল। সেই লিমিটেশন গুলা কি? যখন আমরা অর্থোগ্রাফিক ভিউটা দেখতাম, সেটা টপ ভিউ, সাইড ভিউ এবং যে ফ্রন্ট ভিউ, যে 3টা ভিউ দেখতাম, তাহলে 3টা ভিউ দেখে কিন্তু আমরা এক্সাক্ট যে অবজেক্টটা, তাহলে সেই অবজেক্টটার প্রপার শেপটা কিন্তু হয়তো আমরা বুঝতে পারতাম না যে এটা আসলে কিভাবে আছে। তুমি যদি টপ দেখো, তুমি হয়তো বুঝতে মানে টপ ভিউটা যে ড্র করছো, তাহলে সেই ড্রয়িং থেকে হয়তো তুমি বলতেছো এটা এই ধরনের একটা বস্তু, যে বস্তুটা কিন্তু এক্সাক্ট কিরকম সেটা তুমি বলতে পারবে না। তুমি হয়তোবা ওটাকে এক্স এবং ওয়াই অ্যাক্সিস অর্থাৎ 2 ডাইমেনশনাল আকারে হয়তোবা দেখতেছো। কিন্তু আহ, সেটাকে তুমি যদি একটু ইলেবোরেটলি স্যার বা হ্যাঁ, স্যার আমাদের এইবার তো বোধহয় আপনি 2টা অ্যাসাইনমেন্ট দিচ্ছেন, মানে হচ্ছে 1 আর 2 বললেন স্যার, 2টা মিলাই তো বোধহয় 23টা ছবি আঁকতে হবে স্যার। তো আমাদের এক উইকে স্যার 23টা ছবি আঁকা তো স্যার অনেক মানে বড় একটা অ্যাসাইনমেন্ট হয়ে যায়। আমাদের আবার নেক্সট উইকে 2টা সিটি আছে স্যার শনিবার, আবার তারপর আরো একটা অ্যাসাইনমেন্ট আছে আমাদের জন্য। আর আপনার যদি স্যার 23টা ছবি আঁকা, তো আমাদের জন্য স্যার অনেক বেশি প্রেশার হয়ে যায়। কোনটা তুমি এটার কথা বলতেছো, মানে কিছুক্ষণ এক আগে যে উইকে, হ্যাঁ অ্যাসাইনমেন্ট স্যার, এইখানে এটা স্যার, এটাই। এটার কথা বলতেছো? ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে সময় নাও তুমি। নেক্সট উইকে না না দিলে এরপরের উইকে দাও। স্যার সময় দিলে আমরা পারবো স্যার। ওকে, তাহলে তুমি 2 সপ্তাহ নাও যদি সময় লাগে। আর যদি প্রেশার মনে হয় সেক্ষেত্রে 2 সপ্তাহ নাও। তোমাদের পরীক্ষার কি ডেট হয়েছে? স্যার আমাদের মানে সেমিস্টার ফাইনাল স্যার আগস্টে। সেমিস্টার ফাইনাল আগস্টে, তার মানে হচ্ছে জুলাই পুরো মাসটাই আছে, তাই না? সেমিস্টার ফাইনাল বলতে কোনটা, তোমাদের যেটা রানিং সেমিস্টার নাকি আগের সেমিস্টার? স্যার আগের সেমিস্টার। অগাস্টে? হ্যাঁ স্যার, জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত ক্লাসের কথা আমাদের। তোমার কথাটা আমি বুঝতেছি না, ওই কথাটা মনে হচ্ছে একটু ডিস্টার্ব স্যার আসতেছে। আমাদের ফার্স্ট সেমিস্টার ফাইনাল হবে স্যার আগস্টে আর কি। আর এই আগস্টে, আচ্ছা। সেমিস্টারের ক্লাস চলবে হচ্ছে 15 জুলাই পর্যন্ত। 15 জুলাই পর্যন্ত, আচ্ছা। আমাদের মনে হয় ক্লাস শেষ হয়ে যাবে এর আগেই। তোমাদের অ্যাসাইনমেন্ট হয়তো বা যদি বাকি থাকে আর কি এর ভিতরে,
তাহলে সেক্ষেত্রে তোমরা এটার জন্য যেহেতু অনেকগুলো আসলে ফিগার আছে, তাহলে সেই ফিগার সবগুলা এখানে এই যে তোমাদের এখানে বিষয়টা দেখতে হবে যে যেটা এরো সাইন, সেটাই মেইনলি তোমার হচ্ছে ফ্রন্ট ভিউ আর কি। ওকে, এরো সাইনটা অলওয়েজ ফ্রন্ট ভিউ আকারে ধরবা। এই ফ্রন্ট ভিউ ধরেই তোমাদের সবগুলো ড্র করতে হবে আর কি। তো এক্ষেত্রে এটা নেক্সট উইক বলতে মানে আগামী সোমবারে না দিয়ে তাহলে এর পরের সোমবারে দাও এই অ্যাসাইনমেন্টটা, ঠিক আছে? 2 সপ্তাহ ধরে তাহলে দুটাকে করবা আর কি। স্যার এখন যে অ্যাসাইনমেন্টটা দিলেন স্যার, এটা নিয়ে তো আমাদের টোটাল 5টা অ্যাসাইনমেন্ট হয়ে গেল স্যার। হ্যাঁ, এখন আমাদের স্যার রেখে দিলে হইতো না স্যার? আরেকটা অ্যাসাইনমেন্ট না দিলে হইতো না? না আমাদের এই কন্টেন্টের পর আমরা যেটা আলোচনা করতেছি ওখানে যে জিওমেট্রিক, এটার পরে আরো একটা কন্টেন্ট বাকি আছে, ঠিক আছে? এরপরে স্যার ওইটা তোমাদের আমাদের জন্য কনসিডার করা যায় না স্যার? না, এখন তোমাদের জন্য কনসিডার করে তো লাভ নেই আসলে, তোমাদের সিলেবাস তো ওইভাবেই সেট করা। আর এগুলা না জানলে তুমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিভাবে মানে শেষ করবা বা কিভাবে শিখবা? ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর স্যার একটা এগুলো আমাদের জন্য কমপ্লিট কনসিডার একটা করে দেন না স্যার? কমপ্লিট একটা প্যাকেজ আছে তো, তাই না? কমপ্লিট প্যাকেজটাতে শেষ করতে হবে। স্যার এগুলো আমাদের কি কাজে লাগবে? স্যার এই ক্লাসগুলো কি আমাদেরকে মানে কোনো ডিজিটাল অ্যাপ কিংবা সফটওয়্যার দিয়ে করা যেতে পারে? হ্যাঁ, সফটওয়্যার দিয়ে অবশ্যই করা যাবে। আমাদের সফটওয়্যার পার্টও আছে, ওই যে অটোক্যাড ক্যাড আছে, আমরা সেদিকে যাব। ওইটারও একটা ক্লাস আছে, বুঝো না? জি স্যার। হ্যাঁ, ওটা তোমাদের হাতে করতে হচ্ছে তোমাদের প্র্যাকটিসের জন্য। তুমি তো সবসময় সেটাকে কম্পিউটার, তোমরা হয়তো বা সিএসসি তে পড়তেছো বলতে তোমরা চিন্তা করতেছো সবকিছু মানে আমরা কম্পিউটারাইজড করে দেব। এখন তুমি এমন বিষয় আছে যেগুলো হয়তো বা তুমি কম্পিউটারে করতে তোমার টাইম লাগতেছে, করা যাবে অবশ্য, টাইম লাগতেছে, এরকম বিষয়ও থাকতে পারে। তাহলে এখন সেই বিষয়টা তুমি যদি হাতে উপস্থাপন করে দাও তাহলে যে জায়গায় যাও আর কি। তুমি যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিতে যাও না কেন, তুমি যদি কোনো জিনিস কোনো আইডিয়া সেটা যদি তোমাকে রিপ্রেজেন্ট করতে হয়, সেটা তো ড্র করেই কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে, তাই না? তো সেক্ষেত্রে এই স্যার বিষয়গুলা লাস্টেরটা আমাদের জন্য কনসিডার করে দেন না স্যার? লাস্ট ডেটটা বলতে কোনটা, এই যে মানে এখন যেটা স্যার পড়াচ্ছি আমাদের তো এটা? এটা যদি 2 উইক লাগে স্যার, এই হ্যাঁ, মাত্র যেটা দিলেন আর কি, 5 নাম্বারটা, তাহলে হ্যাঁ। স্যার পরেরটা করতে করতে স্যার আমাদের অলমোস্ট 15 তারিখ চলে আসবে। আমাদের ক্লাসই শেষ হয়ে যাবে। তো স্যার লাস্টের তো হয়তো 6 নাম্বার অ্যাসাইনমেন্ট হবে, তো ওইটা যদি কনসিডার করে দিতেন আমাদের। না, এটা তো দিতে হবে। আমি যেটা এখন শুরু করলাম এই যে তোমার আইজোমেট্রিক যেটা, স্যার এটা তো এখন এটার যেটা সাথে রিলেটেড, এটার সাথে রিলেটেড। আচ্ছা, আমি এটা পরেরটা দেখবো আর কি, ঠিক আছে? পরেরটা দেখে যদি কনসিডার করা যায় করব, না হলে শেষ করতে হবে, ঠিক আছে? তোমাদের সিলেবাসের সাথে একটু মিলাই দেখতে হবে আমাকে। ওকে, তোমাদের যদি সিলেবাসে থাকে শেষ করতে হবে। আর এটা তো অবশ্যই তোমার রিলেটেড, এই যে আগের যেটা আমরা অর্থোগ্রাফিক শেষ করলাম ওটার সাথে রিলেটেড আইজোমেট্রিকটা, এটা তো অবশ্যই থাকবে। তো চেষ্টা করব হচ্ছে এই দুটাকে একসাথে মানে শিফট হবে দুটা, চেষ্টা করবো ওই 2 উইকের মধ্যে যাতে এটা দিয়ে ফেলতে পারো আর কি। এটা অলমোস্ট ওটার মতোই যেটা এই যে আমরা অর্থোগ্রাফিক যেটা শীট 5 দেখলাম, এটাতে যেরকম আমরা অর্থোগ্রাফিক ভিউটাকে জাস্ট কি করতেছি, প্রজেকশন আকারে দেখাচ্ছি, এটাও একই। এটা হচ্ছে একটু ভিউটা হচ্ছে একটু মেথডটা হচ্ছে ডিফারেন্ট, আইজোমেট্রিক, দুটার কাজই হচ্ছে একই। তো চেষ্টা করবো আমরা এটা শেষ করলে দুটাকে একসাথে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। 2 সপ্তাহ মানে 2 সপ্তাহ যেটা টাইম নিয়েছো সেটার মধ্যে দেওয়ার চেষ্টা করবো। ওকে, তাহলে আমরা মাল্টিভিউ প্রজেকশন যেটা বলতেছিলাম, মাল্টিভিউ প্রজেকশনে কিছু লিমিটেশন ছিল যে আমরা সব ভিউ গুলা হয়তো বা মানে দেখলে বুঝতে পারতাম না, বা সব ভিউ গুলা একদম সমান না হওয়ার কারণে আমরা হয়তো বা কোনো একটা অবজেক্টের যে রিয়েল ভিউটা সেটা হয়তো বা আমরা বুঝতে পারি না। তাহলে এই সমস্যাটার কারণে আহ, মানে মানুষজন চিন্তা করে দেখলো যে আমাদের যদি আর কোনো একটা মেথড অ্যাপ্লাই করা যায়, তো যে মেথডের মাধ্যমে হয়তোবা একটু ক্লিয়ার ভিউটা বা ক্লিয়ার ভিজুয়ালাইজড করা যেত যে অবজেক্টটা কিরকম হবে, তাহলে সেই জিনিসটা হয়তোবা বোঝা যাওয়ার কোন একটা মেথড বের করা যায় কিনা। তাহলে সেই চিন্তা ধারণা থেকেই নর্মালি যেটা করলো যে আইজোমেট্রিক ড্রয়িংটা, তাহলে এই জিনিসটা কিন্তু নন টেকনিক্যাল এবং টেকনিক্যাল যে পার্সন সবাই হয়তোবা বুঝতে পারবে আইজোমেট্রিক ভিউটা, কিন্তু যেটা মাল্টিভিউ প্রজেকশন ছিল সেটা হয়তোবা দেখা যেত যে শুধু টেকনিক্যাল পার্সন যারা, ওরাই বুঝতে পারতো। মনে করো যারা ওই রিলেটেড কাজ করে বা ওই রিলেটেড কাজ নিয়ে মোটামুটি ট্রেন্ড আর কি, বা ট্রেনিং প্রাপ্ত, তো ওরাই হয়তোবা উপরের অংশটা দেখে বা সাইড দেখে
অবজেক্টে কিরকম হবে সেটা হয়তো বা সে অনুমান করতে পারতেছে, কিন্তু নন টেকনিক্যাল পার্সন হলে হয়তো বা সে সেটা পারতেছে না। তাহলে এই জন্য নর্মালি এটা করা আর কি। তো এরপর আইজোমেট্রিক প্রজেকশনে যদি আমরা ডিটেলসে যাই, আইজোমেট্রিক প্রজেকশনটা কিরকম, এটা হচ্ছে যে হাইট, উইথ এবং ডেপথ তিনোটা অংশই নর্মালি আমরা দেখতে পাবো, এবং প্রজেক্টের যে অ্যাক্সিস গুলো আছে সেগুলা দেখা যাবে যে 120 ডিগ্রি করে সেপারেটেড, যেমন আমরা দেখতেছি এখানে যে 120 ডিগ্রি করে সেপারেটেড, এবং আমরা তিনটা ভিউ, এই যে মনে করো তার লেন্থ কতটুকু হতে পারে, তার উইথ কতটুকু হতে পারে, এবং তার ডেপথ কতটুকু, এটা কিন্তু ডেপথে চলে আসছে। কারণ আমরা এখানে দেখতেই পারতেছি যে এই অংশটাই, এই যে এই বরাবর কিন্তু আরেকটা সাইড মানে আরেকটা কিনারা আছে, এটা আমরা এখান থেকে মোটামুটি বুঝতে পারতেছি। তার মানে এখানে যে তল, যে 6টা তল, সেটা আমরা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারতেছি। যে নিচে একটা তল আছে, পাশে, উপরে, ওই পাশে দুইটা, হ্যাঁ, এগুলো একদম ক্লিয়ার ভিউ। এটা যে কোনো একটা নন টেকনিক্যাল পার্সনও কিন্তু সে কি করতে পারবে, দেখেই বুঝতে পারবে যে এখানে আসলে 6টা তল আছে। ওকে, এখন যদি আইসোমেট্রিক যে প্রজেকশনের একটু প্রিন্সিপাল বলি, প্রিন্সিপালটা কিরকম, অর্থাৎ আমরা এই যে এখানে ভিউটা দেখতেছি এটা আসলে কিভাবে আঁকতেছে সেই জিনিসটা যদি আসি, তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে তার ফ্রন্ট ভিউটাকে নিয়ে ফেলতে হবে। মনে করো এই অবজেক্টটা হচ্ছে ঠিক এরকম, তার ফ্রন্ট ভিউটা আমরা নিয়ে নিলাম। ফ্রন্ট ভিউ নেওয়ার পরে যেটা করতে হবে, এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে হবে, ভার্টিক্যাল অ্যাক্সিসকে ফিক্সড রেখে, উইথ করেসপন্ডিংলি তোমাকে মানে রেসপেক্ট হিসেবে ধরতে হবে হচ্ছে ফ্রন্ট ভিউ, অর্থাৎ ফ্রন্ট ভিউটাকেই আমরা ঘোরাবো কোন দিকে, এটা মনে করো তুমি ক্লকওয়াইজ ঘোরালা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, ভার্টিক্যাল অ্যাক্সিসের কে ফিক্সড রেখে। যেমন আমরা দেখতেছি এই যে এটা যদি মনে করো ভার্টিক্যাল অ্যাক্সিস কে আমরা এভাবে ধরি, জাস্ট এখানে মনে করো একটা কুটি দেওয়া ছিল, ঠিক এবার একটা কুটি দেওয়া ছিল, জাস্ট তুমি ইমাজিন করতে পারো। তাহলে এই কুটিটা ফিক্সড রেখে তুমি এটাকে রোটেট করলা ওই বরাবর 45 ডিগ্রি। ওকে, তাহলে ঠিক তখন এই ভিউটা আসবে, অর্থাৎ তুমি তখন এই যে এই প্রজেক্টিং লাইনগুলাকে এভাবে নিয়ে এসে তুমি জাস্ট এভাবে একটা ভিউ দেখাতে পারো। ওকে, এরপরে যেটা করতে হবে এই অবস্থায় এটাকে টিল্ট করতে হবে। হ্যাঁ, এখানে টিল্ট করছে, একটু উপরের দিকে খেয়াল করে দেখো, এই যে আমরা দেখতেছি অ্যান্টি ক্লকওয়াইজ বরাবর 35 ডিগ্রি 16 মিনিট, হ্যাঁ, টিল্ট করছে, এটাকে বলতেছি আমরা ফরওয়ার্ড, এবং ওই অবস্থায় তার ভিউটা এখানে নিয়েছে, এবং টোটাল এরপরে আমরা যে যা করলাম সবকিছু মিলে দেখলাম যে এরকম একটা ভিউ আসবে। Okay, এরকম একটা আমরা ভিউ দেখতে পাবো। এটা হচ্ছে আহ আচ্ছা, তাহলে এই জিনিসটা করার জন্য আমরা কি পাইলাম, যে আমরা এট লাস্ট এই যে এতটুকু পর্যন্ত আসার জন্য আমাকে 3টা স্টেপ ফলো করতে হয়েছে। প্রথমে সেটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, মানে যে অবস্থায় আছে সেটাকে ফ্রন্ট ভিউটা নিয়ে ফেলতে হবে। তাহলে সেই ফ্রন্ট ভিউটাকে রেসপেক্ট হিসেবে ধরে ভার্টিক্যাল অ্যাক্সিসকে ফিক্সড রেখে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ফ্রন্ট ভিউ থেকে ওইটাকে সামনের দিকে রোটেট করাবো, এবং এটাকে টিল্ট করাবো। তোমার সেটা ফরওয়ার্ডও হতে পারে অথবা ব্যাকওয়ার্ডও হতে পারে, 35 ডিগ্রি 16 মিনিট এটাকে কি করতে হবে, টিল্ট করাতে হবে, এবং এরপর আমরা একটা ভিউ পাবো, সেই ভিউটাই হচ্ছে আমাদের আইজোমেট্রিক প্রজেকশন। এবং এই আইজোমেট্রিক প্রজেকশনটা যখন দেখবো তখন দেখা যাবে যে এটার একটা প্লেন শর্টেন্ড হয়ে যায়। ওকে, যেমন আমরা দেখতেছি যে এখানে এই প্লেনটা যতটুক, এই প্লেনটা যতটুক, এই প্লেনটা কিন্তু ঠিক ততটুক না। হ্যাঁ, উপরের অংশটা খেয়াল করে দেখো, উপরের অংশটা একটু শর্টেন্ড হয়ে গেছে, একটু ছোট হয়ে গেছে। ওকে, তাহলে এই ছোট করার বিষয়টা আমাদেরকে করতে হয়েছে কি জন্য, যাতে এটার ফুল ভিউটা যাতে আমরা বুঝতে পারি, যে কোনো একজন নন টেকনিক্যাল পার্সন যাতে বুঝতে পারে যে এটার আসলে ভিউটা কিরকম, বা এই অবজেক্টটা আসলে কিভাবে আছে, তাহলে সেই বিষয়টা যাতে বুঝতে পারে, তাহলে সেই বিষয়টা এখানে দেখা হয়েছে আর কি। তাহলে এটা আসলে করছে কিভাবে, ওকে, এটা করছে হচ্ছে একটা আইজোমেট্রিক স্কেল মেনটেন করে। আইজোমেট্রিক স্কেলটা বোঝার জন্য আমরা আমাদের এই ফিগারগুলো একটু দেখতে হবে। তো এখানে দেখতেছি একটা কিউব, যে কিউবের প্রত্যেকটা অংশই নরমালি কিরকম সমান হওয়ার কথা। তো সেক্ষেত্রে এটাকে আমরা কিভাবে শর্টহ্যান্ড করে কিভাবে একটা আইজোমেট্রিক স্কেলের মাধ্যমে আইজোমেট্রিক প্রজেকশন দিচ্ছি, তাহলে সেই বিষয়টা মেইনলি এখানে আলোচনা করব। যে ফিগার 4 এ আমরা দেখতেছি একটা কিউব, যে এই যে মনে করো বি টোটাল অংশটা, মানে তাহলে এই পুরা ভিউতে দেখা যাচ্ছে যে এই যে ডি যে ট্রায়াঙ্গেলটা, এটা কিন্তু এটা মিলে যে ট্রায়াঙ্গেলটা হয়তো বা তার চেয়ে একটু শর্টেন বা তার চেয়ে একটু ছোট মনে হচ্ছে আর কি। এটা হচ্ছে আমরা বলতেছি এখানে আইজোমেট্রিক লাইন।
তোমরা যদি এখানে খেয়াল করো, এটাকে বলতেছে আইজোমেট্রিক লেন্থ, আর এটাকে বলতেছে ট্রু লেন্থ। যেটা হওয়ার কথা, যেটা ছিল হচ্ছে ট্রু লেন্থ, কিন্তু সেটাকে শর্টেন করে ফেলা হয়েছে একটা স্কেল মেনটেন করে। ওকে, তাহলে সেই স্কেলটা কিভাবে করতেছে, যে এটা ট্রায়াঙ্গেল, মনে করো আমরা ডিএভি যে অংশটা, এই যে ডিএভি, তাহলে সেই ডিএভি কে প্রথমে করা হলো একটা ডিপিবি ট্রায়াঙ্গেলে রিপ্রেজেন্ট করা হলো, এই যে ডিপিবি। ওকে, তো এটাকে বলা হচ্ছে যে তার থ্রো লেন্থ। ওকে, তাহলে এই লেন্থ থেকেই আমরা কি করব, ওটাকে আমরা শর্টেন করব একটা স্কেল মেনটেন করে। তো ওটা করার জন্য প্রথমে আমরা ফিগার 5 এ একটা ডিপিএ একটা ট্রায়াঙ্গেল তৈরি করলাম। এই যে এখানে খেয়াল করো, এখানে ডিপিএ যে অংশটা আমরা দেখতেছিলাম, এই যে ডিপিএ, এখানে ডিপিএ যে ট্রায়াঙ্গেলটা, ঠিক এই অ্যাঙ্গেলের মতো করে আমরা একটা স্কেল, এই যে এটা মনে করো বাইরের সেই স্কেলটা ডিপিএ, এটা হচ্ছে টোটাল যে হরিজন্টাল এক্সিস। আমরা যদি এখানে আসি, এই পুরা হরিজন্টাল এক্সিস হচ্ছে এটা, আবার ডিপিএ যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে এই যে এটা, এই যে এখান থেকে শুরু করে জাস্ট এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার ডিপি অ্যাঙ্গেল। ওকে, তাহলে এই যে ডিপি অ্যাঙ্গেলটা আমাদেরকে নিতে হবে। ফিগার 5 এ যে অংশটা আমরা দেখতেছি, এখানে ডিপি অ্যাঙ্গেলটা আমাদেরকে নিতে হবে। তাহলে ডিপি অ্যাঙ্গেলের ভ্যালুটা কত? সেই ভ্যালুটা হচ্ছে তোমার হরিজন্টাল এক্সিস থেকে মানে ডিপি অ্যাঙ্গেলটা তৈরি করার জন্য এখানে যে একটা আমরা আরেকটা এক্সিস যে ড্র করলাম, তাহলে সেটার মানে তোমার ভ্যালুটা কত, মানে মধ্যখানের ভ্যালুটা আমার জানার দরকার নাই। আমাকে প্রথমে যে বিষয়টা জানতে হবে, স্কেলটা তৈরি করার জন্য হরিজন্টালের সাথে যে ট্রু স্কেল বলতেছি, তাহলে সেই ট্রু স্কেলটা অলওয়েজ 45 ডিগ্রিতে রাখতে হবে। এবং নতুন যে একটা স্কেল বা যে একটা এক্সিস আমরা ড্র করতেছি, তাহলে সেটাকে অবশ্যই 30 ডিগ্রিতে রাখতে হবে। তাহলে এইটা করার পরে আমরা তাহলে যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, তাহলে সেটাই হচ্ছে আমাদের এই যে ডিপি অ্যাঙ্গেল। ডিপি অ্যাঙ্গেল, তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হয়েছে, আমরা প্রথমে যে কিউবটা নিলাম, তাহলে সেই কিউবের মধ্যে ডিপি বি নামের একটা এক্সটেনশন, মানে একটা আমরা ট্রায়াঙ্গেল ডিপিবি একটা ট্রায়াঙ্গেল নতুন করে নিয়ে সেখান থেকেই আমরা এই স্কেল মেনটেন করে কি করতেছি, এটা ড্র করতেছি। তাহলে এই যে ডিপি থেকে আমরা ডিএ তে নিয়ে আসলাম, এই যে ডিপি যে লাইনটা, সেটা থেকে আমরা যে ডিএ নিয়ে আসলাম, তাহলে এখানে প্রত্যেকটা পয়েন্ট ডিএ তে আসলো কিনা, তাহলে সেটা আমাদেরকে কনফার্ম করতে হবে ঠিক এভাবে, যে এই যে 0 থেকে 8 প্রাইম পর্যন্ত এখানে জাস্ট দাগাঙ্কিত করছে। তাহলে এটা হচ্ছে আমাদের এই লাইনটা, ডিপি লাইনটা। তাহলে এই ডিপি লাইনকে আমরা কয় ভাগে ভাগ করলাম, এখানে মনে করো 8 ভাগে ভাগ করলাম। তাহলে সেই 8 ভাগটা ঠিক একইভাবে এই ডিএ তে আসতে হবে। হ্যাঁ, এই যে ডিপি তে যতগুলা দাগ দেওয়া হয়েছে, সেই দাগগুলাকে আমরা কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। তাহলে সবগুলা দাগ হচ্ছে কনভার্ট হয়ে এখানে চলে আসলো, কিন্তু সেটা কন্ট্রাক্টেড ফর্মে, অর্থাৎ এখানে কি হয়ে গেল, এটা ছোট হয়ে গেল, শর্ট হ্যান্ড হয়ে গেল। কিন্তু প্রত্যেকটা দাগে খেয়াল করে দেখো, প্রত্যেকটা দাগে কিন্তু এখানে চলে আসছে। ওকে, ডায়াগোনালি যে দাগগুলা দেওয়া হয়েছে এখানে চলে আসলো, এবং সেটাকে আমরা এখানে বসাবো, এবং সেই অনুসারে এটা দেখা যাবে একটা কি অবস্থা, একটা শর্ট হ্যান্ড ফর্ম যেরকম আমরা এখানে দেখতেছিলাম, এই যে এখানে যেরকম একটা শর্ট হ্যান্ড ফর্মে চলে আসছে, ঠিক এরকম একটা ফর্ম নরমালি আমরা দেখতে পাবো। তো এক্ষেত্রে যে লেন্থ আমরা কমালাম, তাহলে সেই লেন্থটা কতটুকু কমছে, আমরা সেই বিষয়টা আমরা যদি হিসেব করে দেখি, আমরা যদি এডিও এবং পিডিও যে দুইটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে এই ফিগার 4 এ, এডিও এবং এই যে পিডিওটা টোটাল, এই যে টোটাল যদি তোমরা এই ট্রায়াঙ্গেলের কথা হিসেব করো, এখানে দুটা ট্রায়াঙ্গেল তৈরি হয়েছে, একটা হচ্ছে ডিএও এবং একটা হচ্ছে ডিপিও। তাহলে দুটা কিন্তু আমরা বলতে পারি অলমোস্ট সিমিলার বলতে পারি, কারণ দুটার অ্যাঙ্গেল একই বরাবর, একটা নির্দিষ্ট যে অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো তৈরি হয়েছে, বা যে দুটাই হচ্ছে তোমার আমরা কি বলতে পারি, যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এবং অ্যাকিউট অ্যাঙ্গেল, যে দুটো তৈরি হয়েছে একই লাইন বরাবর হওয়ার কারণে এই দুটো অ্যাঙ্গেলও সমান, তো যার কারণে আমরা অলমোস্ট সিমিলার বলতে পারি। তো এই সিমিলার হওয়ার কারণে আমরা এটা যদি একটা রেশিও নেই, এখানে মনে করো কোন অ্যাঙ্গেলটা বের করবো, যে ডিএ ডিভাইডেড বাই ডিপি যদি বের করি, ডিএ ডিভাইডেড বাই ডিপি এই বাহুটার দৈর্ঘ্যের যদি রেশিও বের করি, তো সেক্ষেত্রে আমরা এখানে পাবো cos 45 ডিভাইডেড বাই cos 30। ওকে, cos 45 cos 30
এই দুটো ট্রায়াঙ্গেলের জন্য ওই জাস্ট একিউট অ্যাঙ্গেল এই দুটার রেশিও যদি আমরা বের করে নিই আর কি, তাহলে সেক্ষেত্রে যেটা পাচ্ছি সেটা হচ্ছে 0.816, তার মানে হচ্ছে অলমোস্ট 82% আর কি অ্যাপ্রক্সিমেটলি কন্ট্রাক্টেড হয়ে গেছে বা রেডিউসড হয়ে গেছে। মানে 1:2, তাহলে আমরা বলতে পারি যে এটা 0.816, তার মানে এটা কমে কতটুকু হয়েছে, 1 থেকে কমে আমরা রেডিউসড যে স্কেল সেটা ইউজ করলাম আর। তাহলে আমাদেরকে একটা প্লেনে নরমালি এটা করতে হচ্ছে, সব প্লেনে না, বাকি প্লেনগুলো ঠিক থাকবে, শুধু একটা প্লেনকে দেখানোর জন্য নরমালি আমাদেরকে এই স্কেলটা ইউজ করতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের আইজোমেট্রিক স্কেল। ওকে, তাহলে আমরা এই যেরকম আইজোমেট্রিক প্রজেকশন দেখানোর জন্য যদি আমরা লাইন ড্র করার দরকার পড়ে আর কি, তাহলে আমাদের যে সকল রুলস গুলা মেনে চলতে হচ্ছে, আমি এমনি সবগুলা তো বললাম, তারপর এখানে রুলস আকারে এখানে দিয়ে দিচ্ছে বিষয়গুলা। ওকে, প্রথমে যেটা বলতেছে যে তোমার আইজোমেট্রিক প্রজেকশন মানে অবজেক্টের যদি তুমি আইজোমেট্রিক প্রজেকশন তৈরি করতে যাও, তাহলে যে সকল লাইনগুলা প্যারালাল অবস্থায় থাকবে, তাহলে সেগুলা আইজোমেট্রিক প্রজেকশনও প্যারালাল আকারে থাকবে, মানে প্যারালালের কোনো চেঞ্জ হবে না। কোন একটা লাইন প্যারালাল অবস্থায় আছে অবজেক্টের, তুমি যখন সেটা আইজোমেট্রিক প্রজেকশন করতে যাবা, তাহলে সেই প্যারালাল লাইনগুলা একই রকম ভাবে ওই প্রজেকশনও প্যারালাল অবস্থায় থাকবে। আর ভার্টিক্যাল লাইন যদি থাকে অবজেক্টে, তুমি আইজোমেট্রিক প্রজেকশন করার সময় একইভাবে ভার্টিক্যাল লাইনগুলা ভার্টিক্যালের মতোই থাকবে। হরিজন্টাল লাইনগুলা যেগুলা থাকবে সেগুলাকে 30 ডিগ্রি টিল্ট করতে হবে। হরিজন্টাল যে লাইনটা নরমালি একটা রেফারেন্স আকারে ধরবা, সেখান থেকে 30 ডিগ্রি টিল্ট করতে হবে। ওকে, অর্থাৎ যেটা আমরা দেখতেছিলাম যে এখানে যদি খেয়াল করো এই ফিগারের মধ্যে, এখানে কিন্তু একদম হরিজন্টালি দেয় না, এটা 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 30 ডিগ্রি। তুমি যদি এটাকে হরিজন্টাল রেফারেন্স ধরো, এটার সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটার সাথে এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু টিল্ট করা আছে। ওকে, এবং এটা রেডিউসড অবস্থায় আছে। তাহলে আমরা রেডিউস কিভাবে করলাম সেটা শিখলাম, এবং এটা টিল্ট করতে হবে সেটাও জানলাম। ওকে, তাহলে আমাদের কি করতে হবে, এরকম আইজোমেট্রিক প্রজেকশনে এই রুলস গুলো মেনে চলতে হবে। তাহলে লাইনের যে আমরা লাইনগুলো ইউজ করতেছি, সেটা ভার্টিক্যাল লাইন হোক, সেটা প্যারালাল লাইন হোক, সেটা হরিজন্টাল লাইন হোক, তাহলে কোন ধরনের রুলস গুলো আমাদের দরকার হবে আমরা নরমালি সেটা এখানে দেখতেছি। ওকে, এরপরে আমাদের যেটা করতে হচ্ছে, একটা লাইন প্যারালাল অবস্থায় যদি থাকে একটা আইজোমেট্রিক এক্সিসে, যেটাকে আমরা বলতেছি আইজোমেট্রিক লাইন আর কি, তাহলে সেই লাইনটাকে যদি আমরা উপরের অংশটার যদি কথা বলি আর কি, একটা লাইনকে হয়তো 82% পর্যন্ত, যেটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম। ওকে, আইজোমেট্রিক এক্সিসের সাথে যে লাইনটা প্যারালাল অবস্থায় থাকবে, তাহলে সেই লাইনটাকেই নরমালি আমরা কি করব, 82% পর্যন্ত শর্টেন করব। তাহলে আমরা যে লাইনটা আইজোমেট্রিক এক্সিসের সাথে তোমার প্যারালাল অবস্থায় থাকবে, সেটাকে আমরা বলতেছি আইজোমেট্রিক লাইন, এবং সেই আইজোমেট্রিক লাইনটাকে আমরা কি করব, 82% তোমার রেডিউস করব। যেমন আমরা এই অংশটাকে, এই যে এটাকে আমরা বলতেছি আইজোমেট্রিক লাইন বা আইজোমেট্রিক লাইন, তাহলে এই পুরো অংশটা আইজোমেট্রিক লাইন, এবং সেটাকে আমরা 82% কি করলাম, তোমার রেডিউস করে এই ডিএ তে নিয়ে আসলাম, ডিপি থেকে ডিএ তে নিয়ে আসলাম। এরপরে যদি কোনো লাইন প্যারালাল অবস্থায় না থাকে আইজোমেট্রিক অ্যাক্সিসের সাথে, সেটাকে আমরা বলতেছি নন আইজোমেট্রিক লাইন। তখন আমাদের যেটা করতে হবে, আমরা যখন সেটাকে ড্র করবো নন আইজোমেট্রিক লাইনগুলোকে, তখন সেক্ষেত্রে হয়তো বা সেটা ডিফারেন্ট একটা মেজারমেন্ট মেনটেন করতে হতে পারে। অর্থাৎ আমাদের যে রুলসগুলো আমরা উপরে পড়লাম, যে 82% কন্ট্রাক্ট করা বা এক্সট্রা তোমার রেডিউসড করা, তাহলে ওই ধরনের তোমার কোনো রিডাকশন বা অন্য কোনো রুলস এখানে আসবে না। তখন আমাদের প্রয়োজন অনুসারে সেখানে আমরা ডিফারেন্ট একটা লাইন ধরে সেটাকে হয়তো বা কি করব, ড্র করব, প্রজেকশনটাকে ড্র করব। তাহলে লাইন্সের এগুলো ছিল আমাদের বিভিন্ন রুলস, যেগুলো আমরা উপরে দেখে আসলাম, সেগুলোকে নরমালি কিছু রুলস আকারে দেখাইছে আর কি। যেমন এখানে একটা এক্সাম্পল দেখাইছে লাইনস এবং এক্সিসের আইজোমেট্রিক প্রজেকশনের ক্ষেত্রে। তাহলে এই যে আইজোমেট্রিক লাইনগুলো হচ্ছে ঠিক এরকম, যে আমরা দেখতেছি ভার্টিক্যাল আছে, হরিজন্টাল আছে, এবং প্রত্যেকটা লাইনে দেখতেছি আমরা একটার সাথে অলমোস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু কি করা, সেট করা, বা আমার একটার সাথে জাস্ট 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দাঁড়ায় আছে, যেটা হচ্ছে একটার সাথে প্যারালাল বলতে পারি। তো কিন্তু এই যে ইনক্লাইন্ড যেগুলা, একটু ইনক্লাইন্ড অবস্থায় যেগুলো আছে, এগুলা কিন্তু কোনোটার সাথে কোনোটা কিন্তু প্যারালাল অবস্থায় হয়তো বা নাই, বা ইনক্লাইন্ড হওয়ার কারণে সেটাকে এক্স্যাক্টলি মেজার করা যাচ্ছে না আর কি। তো যার কারণে এটাকে আমরা বলতেছি নন আইজোমেট্রিক লাইনস। তাহলে আমরা কোন একটা ফিগার যদি ঠিক এরকম লাইন দেখি, তাহলে সেটাকে আমরা বলবো নন আইজোমেট্রিক লাইন, যেগুলা হচ্ছে
আইজোমেট্রিক অ্যাক্সিসের সাথে প্যারালাল না বলেই কিন্তু আমরা এটাকে নন আইজোমেট্রিক বলতেছি, কিন্তু এটা একটার সাথে একটা কিন্তু আবার প্যারালাল অবস্থায় আছে, সেটা আমরা দেখেই বুঝতে পারতেছি। কিন্তু এটাকে নন আইজোমেট্রিক লাইন বলার কারণটা কি, আইজোমেট্রিক যে অ্যাক্সিস সেটার সাথে প্যারালাল না হওয়ার কারণে সেটাকে আমরা নন আইজোমেট্রিক বলতেছি। যদি এটা প্যারালাল হইতো তখন আমরা সেটাকে আইজোমেট্রিক লাইন বলতাম। ওকে, যেমন আমরা এটাকে আইজোমেট্রিক লাইন বলতেছি। তাহলে এইগুলাকে বলতেছি আমরা আইজোমেট্রিক অ্যাক্সিস। যে একটা তিনটা অ্যাঙ্গেল খেয়াল করে দেখো, আমরা যে নরমালি 3 ডাইমেনশনাল যে ভিউ গুলা দেখি সবগুলাতে এই 3টা ডাইমেনশন বা 3টা লাইন দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি এক্স ওয়াই জেড আকারে। তাহলে সেটাকেই আমরা বলতেছি নরমালি কি, আইজোমেট্রিক অ্যাক্সিস। তাহলে এগুলোর সাথে যে লাইনগুলো প্যারালাল হবে সেগুলোকে আমরা বলবো আইজোমেট্রিক লাইন, আর এগুলোর সাথে যেটা প্যারালাল হবে না সেটাকে আমরা বলবো নন আইজোমেট্রিক লাইন। ওকে, এরপরে আসি আইজোমেট্রিক ড্রয়িং। আইজোমেট্রিক ড্রয়িংটা হচ্ছে আইজোমেট্রিক প্রজেকশনের মতোই বলা যায়। আইজোমেট্রিক প্রজেকশনে আমরা কিছুটা শর্টেড ফর্ম ইউজ করছি, 82% কন্ট্রাক্ট করে আমরা হয়তো বা সেটাকে ড্র করছি আমাদের প্রয়োজন অনুসারে। কিন্তু আইজোমেট্রিক ড্রয়িং সেরকম না। আইজোমেট্রিক ড্রয়িং এ যেটা করা হয় একটা ট্রু স্কেল হিসাব করা হয়। ট্রু স্কেল বলতে এখানে সবকিছু 100% হিসাব করা হয়, মানে একদম রিয়েল ভিউটা। কিন্তু দেখা যায় যে আইজোমেট্রিক প্রজেকশনে আমরা হয়তো বা একটু কমাই হিসাব করি। তো এক্ষেত্রে হিসাব করে যেটা দেখা যায় সেটা হচ্ছে যে আইজোমেট্রিক ড্রয়িংটা 22.5% লার্জার দেন দ্য আইজোমেট্রিক প্রজেকশন। অর্থাৎ একটা আইজোমেট্রিক প্রজেকশন আঁকলে তার তুলনায় 22.5% বড় হয় আইজোমেট্রিক ড্রয়িংটা। ওকে, যেমন আমরা এখানে দেখতেছি যে একটা এক্সাম্পল দিয়ে দেখাইছে, মনে করি এই অবজেক্টটা, তাহলে সেই অবজেক্টটার আইজোমেট্রিক ড্রয়িং যদি ড্র করা হয়, এটা হচ্ছে আমাদের একদম এক্সাক্ট যে ভিউটা, সেটা হচ্ছে এটা 100% লেন্থ সবগুলার এক্স ওয়াই জেড বা আমরা যে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে লাইনগুলো দেখেছি সবগুলোর ক্ষেত্রে। কিন্তু যখন এটাকে আমরা আইজোমেট্রিক প্রজেকশনে নিয়ে আসবো তখন দেখা যাবে যে এটা একটু শর্টেন্ড হয়ে যাবে সব দিকে, 82% করে আমাদেরকে হাইট গুলা কমাতে হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখতেছি যে এটার তুলনায় এই অবজেক্টটা মোটামুটি একটু ছোট করে আঁকা হয়েছে। তো নর্মালি যখন আমরা কোনো একটা অবজেক্ট আঁকি তখন অলওয়েজ আইজোমেট্রিক ড্রয়িংটা মেনটেন করার চেষ্টা করা হয় আর কি, যাতে এক্সাক্ট ভিউটা দেখা যায়। এবং এটা আঁকাটাও অনেকটা ইজি, কারণ আমাকে কোনো হিসাব করতে হচ্ছে না। আমরা পুরো অবজেক্টটার একদম ফুল ভিউটাই আমরা হয়তো বাকি মানে প্র্যাকটিক্যাল পারপাসে হয়তো বা সেটা ড্র করতেছি। এবং এটা আঁকাটাও একটু ইজি ওটার তুলনায়, কিন্তু এখানে আমাদেরকে কন্ট্রাক্ট করতে হচ্ছে বা রেডিউস করতে হচ্ছে বলে একটু ডিফিকাল্ট হয়ে যায়। ওকে, এখন আসি তাহলে আইজোমেট্রিক ড্রয়িং কনস্ট্রাক্ট করার কিছু মেথড। এখানে দুটো মেথডের কথা বলা হয়েছে, একটা হচ্ছে তোমার বক্স মেথড এবং আরেকটা হচ্ছে তোমার অফসেট মেথড। তো যে মেথডই অ্যাপ্লাই করা হোক না কেন, আইজোমেট্রিক ড্রয়িং যখন কথাটা আসবে তখন আমাদেরকে যে বিষয়টা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে ভার্টিক্যাল লাইনগুলোকে ভার্টিক্যাল রাখতে হবে, আর যখন হরিজন্টাল লাইন যখন আমরা ড্র করতে যাব তখন সেটা হরিজন্টাল যে রেফারেন্স লাইন আছে বা যে ভূমি আছে তার সাথে অলওয়েজ 30 ডিগ্রি টিল্ট করে কি করতে হবে, মানে বেস লাইনের সাথে 30 ডিগ্রি টিল্ট করে আঁকতে হবে। এই দুটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে আমরা যে মেথডই অ্যাপ্লাই করি না কেন। ওকে, বক্স মেথডে যেটা করা হয় তোমার একটা অবজেক্ট অনেকগুলো হয়তো বা নন আইজোমেট্রিক লাইন দিয়ে তৈরি হতে পারে, যেগুলা ওই যে আইজোমেট্রিক অ্যাক্সিসের সাথে হয়তো বা প্যারালাল অবস্থায় নাই, যেটাকে আমরা নন আইজোমেট্রিক লাইন বলতাম আর কি। তো এই যে নন আইজোমেট্রিক লাইন থাকার কারণে আইজোমেট্রিক যে ড্রয়িংটা সেটাকে একটু কনভিনিয়েন্ট ওয়েতে আঁকার জন্য নরমালি আমরা বক্স মেথডটাকে অ্যাপ্লাই করে থাকি। তো এক্ষেত্রে যেটা করা হচ্ছে আর কি, তোমার যে অবজেক্টটা দেওয়া থাকবে, মনে করো এই অবজেক্টটা দেওয়া আছে, তাহলে এই অবজেক্টটাকে কি করা হবে, জাস্ট একটা বক্স হিসেব করে একটা রেক্টেঙ্গুলার বক্স হিসেব করে 3D বক্স আর কি, কিউবিক বক্স। তাহলে সেই বক্সের মধ্যে এই বস্তুটা আছে, তাহলে সেই হিসেবে নরমালি ধরে নেওয়া হবে এবং সেই অনুসারে তার যে আইজোমেট্রিক এবং যে নন আইজোমেট্রিক যে লাইনগুলো আছে, তাহলে সেই বক্সের প্রতিটা সাইড অনুসারে প্রতিটা প্লেনে ঠিক যেরকম দেখা যায়, তাহলে সেই ভিউটাকেই নরমালি যখন ড্র করা হবে আর কি, ঠিক যেরকম আমরা অর্থোগ্রাফিক ভিউগুলা দেখছিলাম বা অর্থোগ্রাফিক যে ড্রয়িং গুলা করছিলাম সেখানে যেরকম একটা বক্স হিসাব করছিলাম আর কি, তাহলে সেই বক্সে যেরকম মানে একটা গ্লাস বক্স মেথড যেটা অ্যাপ্লাই করেছিলাম, তাহলে ঠিক একই ওয়েতেই নরমালি এটা করা হবে। এই ধরনের বক্স মেথড অ্যাপ্লাই করলে আমাদের প্রথমে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে অর্থোগ্রাফিক ভিউটা প্রথম আমাদেরকে চিন্তা করতে হবে এবং সেটাকে এরপরে আইজোমেট্রিক ভিউতে কনভার্ট করতে হবে। ওকে, তাহলে এখানে এই জিনিসটা করে দেখাইছে যে অর্থোগ্রাফিক ভিউটা কিরকম। এই যে এখানে অর্থোগ্রাফিক ভিউ টপ
দেখতে কিরকম হবে, বা তার ফ্রন্ট দেখতে কিরকম হবে, বা তার সাইড দেখতে কিরকম হবে, তাহলে সেই বিষয়টা প্রথমে একটু ইমাজিন করে নিচ্ছে এবং এই পুরো বক্সটাকেই পুরাপুরি ঘুরিয়ে টিল্ট করে সেই বক্সের মধ্যে এই বস্তুটা রাখলে কিরকম হবে সেই জিনিসটা এখানে দেখাইছে। এখানে খেয়াল করে দেখো, অবজেক্ট হচ্ছে আমার এটা, ওকে। তাহলে তার ভিউটা দেখতে কিরকম হতে পারে। হ্যাঁ, এখান থেকে তুমি হয়তো বা এটা ক্লিয়ারলি বুঝতে পারতেছো না, কিন্তু তোমাকে বুঝতে হচ্ছে যে এটা টপে দেখতে কিরকম, বা এটার তোমার মানে অর্থোগ্রাফিক ভিউটা প্রথমে আমাকে ইমাজিন করে নিতে হবে। এরপরে যে বিষয়টা, বক্সটাকে প্রথমে আমরা কি করলাম, আহ, ঠিক যেরকম আইজোমেট্রিক ভিউতে হওয়ার কথা ঠিক সেভাবে এটাকে বসিয়ে সে অনুসারে এই অবজেক্টটাকে আমাদেরকে এখানে ভিতরে বসাতে হবে। তাহলে ঠিক একইভাবে তুমি যদি এটাকে এখানে বসায় দাও, এখানে দেখো ঠিক বসাইছে। এটাকে বসাইছে এখানে পিছনের অংশে, সামনের অংশটা হচ্ছে ঠিক এটাকে এখানে সামনে নিয়ে আসছে, এই যে আমরা যেটা সামনে দেখতেছি। ওকে, এটা তোমার বসানোর উপর ডিপেন্ড করে আর কি, তুমি যেভাবে বসাচ্ছ তাহলে ঠিক সেভাবে তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে ওই জিনিসটাকে। তাহলে সে অনুসারে এখানে আহ, আমরা যদি দেখাই, এই যে এই অংশের মধ্যে আসলে দেখানো হচ্ছে যে আহ, মানে এটা বক্স থেকে দেখতে কিরকম হতে পারে। এখন এটা বক্সে আছে, আমি বক্স থেকে এখন ভিউ গুলা দেখতে কিরকম হতে পারে, এটা রিয়েল যে ভিউটা সেটা দেখতে কিরকম হতে পারে। তাহলে সে অনুসারে এটা এখানে ড্র করা হয়েছে। তো এই বক্সের মধ্যে মনে করো এটা দেখতে ঠিক এরকম, আহ মধ্যখানের যে অংশটা নাই বা খাঁজ কাটা, তাহলে সেই অংশটাকে আমরা এভাবে দেখালাম। এটা হচ্ছে বক্স থেকে বের করে আঁকার পরে ঠিক এই অবস্থা, মানে ঠিক এরকম দেখা যেতে পারে। কারণ আমরা এই অংশ তো, বক্স তো আমরা দেখবো যে ফ্ল্যাট, কিন্তু এই বস্তু তো ফ্ল্যাট না। হ্যাঁ, কিছু জায়গায় হয়তো বা খালি অংশ থেকে গেছে, আবার কিছু জায়গায় দেখা যাচ্ছে যে তোমার মানে ওটা ভরাট করা বা পুরো অংশটা সলিড আর কি। ঠিক এই টাইপের বস্তুটা আমরা জাস্ট ইমাজিন করে নিয়ে এসে এটাকে বসানোর পরে ঠিক এই ভিউটা আমরা হয়তো বা এভাবে দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের বক্স মেথড। আর অফসেট মেথড যেটা, আহ, সেটা নর্মালি করা হয় যখন কোন একটা অবজেক্ট তার যে সারফেসটা সেটা যখন ইররেগুলার কার্ভ হয়। নর্মালি আমরা কার্ভ দেখে আসছি হয়তো বা স্মুথ কার্ভ, যেটা স্মুথলি হয়তো বা ইনক্রিজ হয়েছে বা ডিক্রিজ হয়েছে। কিন্তু যদি এরকম হয় যে মনে করো আমরা এখন এই নাম্বারে যেটা দেখতেছি, এটা হচ্ছে একটু দেখো কার্ভটা ঠিক কিরকম, যদি মনে করো আমি এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত যদি আসি, এটা মোটামুটি স্মুথ বলতে পারি। কিন্তু যখন দেখা যায় যে একটু এটা নামতেছে, আবার একটু বাঁকা হয়ে আবার দেখা যাচ্ছে মানে একটু ইরেগুলার আর কি, যেটা রেগুলার না বা যেটা স্মুথ না। তাহলে এই ধরনের কার্ভ বিশিষ্ট যদি কোনো অবজেক্ট আসে, তখন সেক্ষেত্রে আমাদেরকে অফসেট মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে অফসেট মেথডে আমরা যেটা করব, ওই অবজেক্টটা যে অবজেক্টটা দেওয়া থাকবে, কার্ভ ফিচার দেওয়া থাকবে যে অবজেক্টটা মানে একটি রেগুলার কার্ভ দিয়ে যে অবজেক্টটা আমরা পাবো, তাহলে তার কার্ভের প্রত্যেকটা পয়েন্ট থেকে বা প্রত্যেকটা আমরা কিছু নির্দিষ্ট পয়েন্ট এভাবে তোমার ভাগ করে নিয়ে পয়েন্ট থেকে অনেকগুলা হয়তো বা লাইন আঁকতে পারি। তাহলে আমরা জাস্ট ওই কার্ভটাকে রিপ্রেজেন্ট করার জন্য এখন সেই অনুসারে আমরা এটাকে কি করব, একটু টিল্ট করে, যেটা আমরা দেখছিলাম 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করে সেটাকে আমরা এই বি নাম্বার যে অংশটা বি নাম্বারের মতো করে আঁকতে পারি। ওকে, একটু নির্দিষ্ট অ্যাঙ্গেলে জাস্ট টিল্ট করার পরে এবং বস্তুটার ওভারভিউ অর্থাৎ উপরের যে অংশটা সেটা কিরকম হতে পারে এটা একটু ইমাজিন করে নিয়ে আর কি আমরা জাস্ট এইভাবে ড্র করে দেখাতে পারি। তাহলে এই যে পয়েন্টটা, এই যে আমরা প্রথমে এই পয়েন্টটাকে ভাগ করে দিলাম, এখানে প্রত্যেকটা পয়েন্ট ঠিক একই পয়েন্টগুলোকে এখানে আমরা ট্রান্সফর্ম করলাম একই জায়গায়। তাহলে সে অনুসারে এটাকে আমরা একটু 3D ভার্সন বলতে গেলে 2D থেকে 3D, তুমি এটার তুলনায় কিন্তু এটাকে অনেক বেশি ইজিলি হয়তোবা আমরা ড্র করতে পারি। তাহলে এই যে এখানে একটা আরেকটা ভিউ দেওয়া আছে, সাইড ভিউ। তাহলে এই ভিউ থেকে আমরা বুঝতে পারতেছি যে এখানে আসলে কোথায় কিরকম ছিল। হ্যাঁ, কিছু জায়গায় হিডেন লাইন, কিছু জায়গায় সলিড লাইন। তাহলে আমরা এখানে থেকে বুঝতে পারতেছি যে বস্তুটার আসলে পুরো ভিউটা আসলে কিরকম। Okay, তাহলে এটা হচ্ছে আমাদের অর্থোগ্রাফিক ভিউ এর মতো, এবং এটা হচ্ছে আমাদের আইজোমেট্রিক ভিউ আর কি। তাহলে আইজোমেট্রিক ভিউটা হচ্ছে এক প্রকার বলতে পারি 3D এর মতো, যাতে আমরা পুরো অবজেক্টটার একটা ক্লিয়ার ভিউ আমরা যাতে দেখতে পাই, সেই জিনিসটাই নর্মালি আমরা আইজোমেট্রিক ভিউতে দেখে থাকি। তাহলে আমরা এই দুইটা মেথডের মাধ্যমে কি করব, আমাদের যে ড্রয়িংটা সেটা কমপ্লিট করব, যেখানে কোনো যখন তোমার নন আইজোমেট্রিক লাইনগুলা আসবে
তখন সেক্ষেত্রে আমরা বক্স মেথড অ্যাপ্লাই করতে পারি। আর যখন কার্ভড বিশিষ্ট যেগুলো হচ্ছে ইরেগুলার কার্ভ এই ধরনের কোনো অবজেক্টের ড্রয়িং করতে হবে তখন আমরা অফসেট মেথডটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, এখন আসি আমরা কিছু প্লেনের যদি আইজোমেট্রিক ড্র করতে যাই তো সেক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি। তো এক্ষেত্রে সবসময় আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে, আমরা আগেও যেটা বলছি, যদি ভার্টিক্যাল লাইন ড্র করতে যাই অলওয়েজ ভার্টিক্যাল রাখতে হবে, আর যদি হরিজন্টাল লাইন ড্র করতে যাই তাহলে আমাদের অলওয়েজ হরিজন্টাল লাইনটাকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করে আঁকতে হবে। যেমন আইজোমেট্রিক ড্রয়িং এটা রেক্টেঙ্গুলার প্লেনে যদি আঁকতে যাই সেক্ষেত্রে আমরা ধরে নিলাম মনে করো রেক্টেঙ্গেলটা 100 মিলিমিটার তার লেন্থ, উইথ মনে করো 70 মিলিমিটার, মানে সাইডে জাস্ট দুটো বেলু দেওয়া আছে। তাহলে তার প্লেনগুলো যদি ভার্টিক্যাল এবং জাস্ট হরিজন্টাল আকারে থাকে তাহলে তার আইজোমেট্রিক ভিউটা বা আইজোমেট্রিক ড্রটা কিরকম হবে। ওকে, আচ্ছা তাহলে এখানে দুটা ভিউ বা দুভাবে আমরা হয়তো বা এটাকে ধরতে পারি, কারণ আমাদের বলে দেওয়া আছে এটা ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুটা ভিউতে কিরকম হবে আমাদের দুটাই দেখাতে পারি। যদি প্রথমে ধরি যে প্লেনটা মনে করো ভার্টিক্যাল অবস্থায় আছে তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা ধরে নিলাম ABCD একটা তোমার প্লেন, তাহলে সেই প্লেনটা কি অবস্থায় আছে, জাস্ট ভার্টিক্যাল অবস্থায় দাঁড়ায় আছে। যে ABCD আমরা এখন যেটা দেখতেছি এখানে, যার এখানে 100 মিটার লেন্থ অথবা হাইট বলতে পারি আর 70 হচ্ছে তার উইথ। ওকে, এখন যেটা করব এটাকে আমরা AD যে অংশটা প্রথমে এটা মনে করো ড্র করলাম, এইটা ড্র করার সময় আমাকে যেটা করতে হবে রেফারেন্স লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে তোমার ইনক্লাইন করতে হবে বা টিল্ট করতে হবে, বেস লাইনের সাথে 30 ডিগ্রি একটু টিল্ট করতে হবে, যেটা আমরা এখন দেখতেছি। এবং AD যে অংশটা তাহলে সেই ADটা আমরা কত ধরবো, যেহেতু এখানে আমরা দেখতেছিলাম যে এটা 70 তাহলে এটা অবশ্যই 70 হবে, তাহলে এটাকে 70 রেখেই সেই অবস্থায় এটাকে টিল্ট করব। এবং সেই অনুসারে আমরা এখানে যেরকম দেখছিলাম AV equal to 100 তাহলে এখানে AV equal to 100 ধরে তার প্যারালাল অবস্থায় DCD যেটা এবং AD এর সাথে সামঞ্জস্য রেখে এই 100 মিলিমিটার উপরে গিয়ে এখানে আমরা BCটাকে ড্র করব। ওকে, তো এক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি ABCD যে অংশটা তাহলে সেটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড বা ডিজায়ার্ড আইজোমেট্রিক প্রজেকশন। তাহলে ঠিক একইভাবে আমরা এটাকে আমরা হয়তো বা লেফট সাইডে টিল্ট করলাম, রাইট সাইডেও একইভাবে টিল্ট করতে পারি। ওকে, এখন আসি যদি হরিজন্টাল প্লেন হয়, যেমন আমরা ডি নাম্বারের যে অংশটা দেখতেছি সেটা হচ্ছে হরিজন্টাল প্লেনের জন্য, তাহলে এটাকে আমরা ড্র করতে পারি কিভাবে। এক্ষেত্রে এই যে এই বস্তুটা তোমার ডিটাকে আমরা যদি একটু কি ধরি, ডিটাকে মনে করো আমরা একটা সেন্টার হিসেবে ধরে সেটাকে মনে করো আমরা সরিয়ে রাখলাম মানে তোমার মাটিতে আর কি, যেহেতু এটা হরিজন্টাল ভিউ। তাহলে এই ডি অংশ মানে কর্নার একটা অংশকে আমরা অ্যাজ সেন্টার হিসেবে ধরে বেস লাইনের সাথে এটাকে 30 ডিগ্রি এডিকে এবং সিডি কে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে টিল্ট করার পরে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি তাহলে এই ভিউটা আমাদেরকে দেখতে হবে উপর থেকে, এখানে উপরের তীর চিহ্ন মানে হচ্ছে উপর থেকে আমাদেরকে দেখতে হবে, আর এই অংশটা দেখতে হবে এই পাশ থেকে। এই অবস্থা যে অবস্থায় এখন আছে এই সিচুয়েশনটাকে দেখতে হবে আমাকে এই পাশ থেকে তীর চিহ্ন দিয়ে, নরমালি এটা ফ্রন্ট ভিউ যেটা বা আমরা যে অবস্থা থেকে এটাকে এভাবে দেখতে পাবো সেই জিনিসটাই এখানে দেখানো হচ্ছে। তাহলে আমরা এভাবে যে কোনো একটা রেক্টেঙ্গুলার প্লেন যদি দেওয়া থাকে তাহলে সেই রেক্টেঙ্গুলার প্লেনের আইজোমেট্রিক ড্রয়িংটা আমরা দেখতে পারি। ওকে, এখন যদি আসি পেন্টাগোনাল প্লেন, এখন মনে করো একটা রেগুলার পেন্টাগন দেওয়া আছে যেটার প্রত্যেকটা সাইড হচ্ছে 25 মিলিমিটার করে, এবং আমাদেরকে দেখাতে হবে এটা ভার্টিক্যাল অবস্থায় কিরকম আর হরিজন্টাল অবস্থায় তার ভিউটা কিরকম হবে সেই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। তাহলে যেহেতু আমরা রেক্টেঙ্গুলার প্লেনের অবস্থাটা কিরকম বা সেটাকে আমরা রিপ্রেজেন্ট করতে দেখে গেছি বা শিখে গেছি, তাহলে এখন এই পেন্টাগোনাল প্লেনকেও ইজিলি হয়তো আমরা কি করতে পারবো, বুঝতে পারবো বা দেখতে পারবো। তাহলে এটা কিভাবে, প্রথমে আমরা যে পেন্টাগন সেটাকে মনে করো ভার্টিক্যালি এভাবে ড্র করলাম, পাঁচটা সাইড দিয়ে, যার প্রতিটা সাইড হচ্ছে 25 করে। তাহলে এই বস্তুটাকে স্পর্শ করে যায় ঠিক এরকম একটা আমরা রেক্টেঙ্গেল ড্র করলাম যেটা হচ্ছে 1 2 3 4। হ্যাঁ, তো এখন জিনিসটা একদম ইজি হয়ে গেছে যে এই বস্তুটাকে যদি আমরা কি করতে যাই আইসোমেট্রিক ভিউ দেখাতে চাই তাহলে আমরা ঠিক আগে যেভাবে রেক্টেঙ্গুলার প্লেনকে কি করছিলাম আমরা টিল্ট করছি বা ওইটাকে আইসোমেট্রিক ভিউতে দেখাইছি,
ঠিক ওই জিনিসটাকে করলে আমাদের হয়ে যাচ্ছে। মানে এই রেক্টেঙ্গেল 1 2 3 4 কে যদি আমরা পুরোপুরিভাবে মনে করো জাস্ট টিল্ট করিয়ে দেখাই, আইসোমেট্রিক ভিউটা দেখাই, তাহলে ঠিক দেখতে যেরকম হয় সেটাই হচ্ছে আমাদের পেন্টাগনের ভিউ। অর্থাৎ পেন্টাগন তো সেই অনুসারে চেঞ্জ হবে। যেমন আমরা দেখতেছি যে এ বি সি ডি বা এ বি সি ডি ই যে অংশটা আমরা পেন্টাগনের অংশটা দেখতেছি, তো এটা যখন টিল্ট করতেছি তাহলে সেই অনুসারে এটাও টিল্ট হচ্ছে বা এটা সরে যাচ্ছে। ঠিক একইভাবে যদি আমরা হরিজন্টাল ভিউটা দেখতে যাই, তো মনে করো এই যে 1 নাম্বার যে অংশটা, এটাকে আমরা যদি সেন্টার হিসেবে ধরে নেই, তাহলে সেক্ষেত্রে 1 এবং 4 আর 1 এবং 2, 1 2 30 ডিগ্রি আর 1 4 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি আমরা টিল্ট করে, তাহলে সেক্ষেত্রে তার হরিজন্টাল ভিউটাও আমরা দেখতে পাচ্ছি। এরপর যদি আমরা একটা সার্কুলার প্লেনের ক্ষেত্রে আসি, সার্কুলার প্লেন আইসোমেট্রিক ড্রয়িংটা যদি আমরা করতে যাই, তো সেক্ষেত্রে একই রকম প্রথমে সার্কেলটাকে ড্র করতে হবে এবং সেটাকে একটা স্কোয়ার দিয়ে আর কি 1 2 3 4 যেটা আমরা দেখতেছি এখানে, এটা দিয়ে আমরা এটাকে এনক্লোজ করলাম। এরপরে যেটা করতে হবে, স্কোয়ার যে 1 2 3 4 রাখছি, এটাকেই নর্মালি আমরা কি করব এখন, জাস্ট আইসোমেট্রিক ড্র দেখাবো এবং এটাকে যখন দেখাতে যাব তখন দেখা যাবে যে এই বস্তুটাও আসলে মানে ভিতরের যে সার্কেল, তাহলে সেই সার্কুলার বস্তুটাও একসাথে কি হয়ে যাবে, আমরা আইসোমেট্রিক ভিউটাও মানে হয়ে যাচ্ছে। ওকে, এটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে 1 2 3 4 বিশিষ্ট যে একটা স্কয়ার, এখানে কিন্তু এটা রেক্টেঙ্গেল, ঠিক আছে, মানে আয়ত না, এটা একটা স্কয়ার নেওয়া হয়েছে, যে 1 2 3 4 সেটা একটা রম্বাসের মতো নরমালি আমাদেরকে হিসাব করতে হবে বা ড্র করতে হবে। কারণ এটাকে যখন আমরা কি করাবো, টিল্ট করাবো, তখন এটা রম্বসের মতো একটা অবস্থা হয়ে যাবে। মানে কোনো টায়ার অ্যাঙ্গেলে 90 ডিগ্রি থাকবে না, যেখানে যে আমরা কর্নারের যে অ্যাঙ্গেলগুলো দেখতেছি কোনোটাই 90 ডিগ্রি থাকবে না, অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে বলে এটা রম্বসের মধ্যে হচ্ছে, কারণ প্রত্যেকটা সাইডে হচ্ছে সমান তার। ওকে, তো এটা রম্বাসের মতো করার জন্য আমরা কি করলাম, এই যে এ বি সি ডি এই 4টা নাম দিয়ে এটাকে আমরা জাস্ট মিড পয়েন্ট হিসেব করলাম। অর্থাৎ এখানে যে 1 2 3 4 যে স্কোয়ারটা নিয়েছিলাম, তার যে সকল জায়গায় এটা স্পর্শ করছে, তাহলে সেই সকল জায়গাটাকে আমরা এ বি সি ডি এই নাম দিলাম। ওকে, এরপরে যেটা করব, এই অবস্থা যখন তৈরি হয়েছে, এই অবস্থায় আমরা লংগেস্ট যে ডায়াগোনাল, যেমন আমরা দেখতেছি 2 4, হ্যাঁ, তাহলে সেই 2 4টাকে ড্র করলাম। এরপরে 3-এর সাথে মানে কর্নার একটা পয়েন্টের সাথে এ পয়েন্ট আমরা অ্যাড করে দিলাম। তাহলে এই যে লাইন 3 এ তোমার যেটা আমরা পাইলাম, সেটা 2 4 লাইনকে যে জায়গায় ইন্টারসেক্ট করছে, তাহলে আমরা সেটাকে এম দিলাম। ঠিক একইভাবে এক পয়েন্টের সাথে মানে 1 নাম্বার যে কর্নার বাকি থেকে গেছে, সেখান থেকে আমরা আরেকটা এটার সাথে প্যারালাল করা একটা লাইন আঁকলাম এবং সেটা যে পয়েন্ট ইন্টারসেক্ট করছে, তাহলে সেটাকে আমরা এন দিয়ে দিলাম। ওকে, তো এখন সেন্টার এম এবং রেডিয়াস এম এর সমান নিয়ে আমরা একটা আর্ক ড্র করলাম, সেটা হচ্ছে এবি। তাহলে এখানে কিন্তু যেটা করা হচ্ছে, আমাদের কিন্তু টার্গেট হচ্ছে যে ওই সার্কেলটাকে ড্র করা। আমরা সার্কেলটা তো জাস্ট ট্রান্সফর্ম করা, যে এই অবস্থা থেকে এই অবস্থায় নিয়ে যেতে গেলে আমরা কিভাবে ট্রান্সফর্ম করতে পারি না, বলে এই অবস্থা থেকে এই অবস্থায় আনতে গেলে আমরা কোন প্রসিডিউরে এটাকে হুবহু আরেকটা ভিউতে হয়তো বা নিয়ে যেতে পারি, তাহলে সেটাই করা হচ্ছে। তাহলে এখন এম কে সেন্টার করে এম এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটা আর্ক আঁকলাম, সেটা হচ্ছে যে এবি। ঠিক একইভাবে এন কে সেন্টার করে তোমার এনসি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা আর্ক আঁকলাম, সেটা হচ্ছে সিডি। এরপরে এক যে তোমার কর্নারটা, সেটাকে আমরা যদি জাস্ট সেন্টার হিসেবে ধরি এবং 1 সি যে অংশটা, সেটাকে আমরা যদি রেডিয়াস ধরে আরেকটা বিসি নামের একটা আর্ক আঁকতে পারি। ঠিক একইভাবে 3কে আমরা সেন্টার হিসেব করে তোমার 3 এবং ডি, ওকে, 3 এবং ডি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা আরেকটা আর্ক এডি ড্র করতে পারি। ওকে, এক্ষেত্রে এলিপস যে এবিসিডি যেটা আসলো, তাহলে সেটাই হচ্ছে আমাদের তোমার আইসোমেট্রিক ড্রয়িং অফ এ সার্কেল ইন হরিজন্টাল প্লেন। ওকে, তাহলে ঠিক একইভাবে আমরা যদি ভার্টিক্যালি এটাকে ড্র করতে যাই, তাহলে আমরা ভার্টিক্যাল এটাকে টিল্ট করে দিয়ে জাস্ট এটা যেভাবে করলাম, ঠিক একইভাবে এটাকে করা যাবে। একইভাবে করলে ঠিক এরকম শেপ হয়ে যাবে। কারণ তোমরা যদি এটাকে
ম্যানুয়ালি হাতে আঁকতে যাও তখন কিন্তু তোমার শেপটা হয়তো বা একই রকম, মানে যেটা হওয়ার কথা মেজারমেন্ট অনুসারে যেটা আসার কথা সেটা কিন্তু আসবে না, তখন কিন্তু তোমাদের ভুল হবে আর কি। আহ, তোমরা যদি প্রাইমারি কোনো স্কেল বা বাইরের কোনো ফিজিক্যাল স্কেল ইউজ করে করো, কিন্তু তোমাকে ট্রান্সফর্ম করতে হবে একটা টেকনিক অ্যাপ্লাই করে। এখানে সেই টেকনিকটাই নর্মালি এখানে স্টেপ ওয়াইজ বলে দেওয়া আছে, তোমরা এগুলো পড়লেই আশা করি ক্লিয়ারলি বুঝতে পারো। আমি তো বললামই যে এটা কিভাবে করা হচ্ছে আসলে। তো সেটা হরিজন্টাল হোক বা ভার্টিক্যাল হোক, তাহলে এই যে প্লেন গুলা যেহেতু করতেছে, তাহলে প্লেন গুলার মাধ্যমে কিন্তু আমরা কি করতেছি, পুরো একটা অবজেক্টকে কিন্তু আমরা আহ নর্মালি ড্র করতেছি। যেমন এটা একটা হতে পারে, তুমি যদি এই উপরের লাইন উপরের যে হরিজন্টাল ভিউটা দেখতেছো, এটাকে যদি ঠিক এখানে উপরে বসায় দাও আর এই দুটাকে যদি জয়েন করে দাও, তাহলে এটা কিন্তু একটা অবজেক্ট হয়ে গেছে। তাহলে সেই অবজেক্টটাকে তোমাদেরকে এখানে সেপারেট করে প্লেন গুলা হিসেবে ড্র করে দেখাচ্ছে, যাতে সুবিধা হয় পরবর্তীতে এরকম কিছু এক্সারসাইজ আসবে, তাহলে সেই এক্সারসাইজ গুলো যাতে করতে সুবিধা হয়। এখানেও কিন্তু একই প্রসিডিওর অ্যাপ্লাই করা হয়েছিল। আমি হয়তো বা পুরোপুরি ডিটেলস আলোচনা করতে গিয়ে কিছু জিনিস হয়তো বা মানে মিস করে চলে গেছি বা বলি নাই। যেমন এখানে স্টেপ নাম্বার 3-এই দেখাইছে যে পয়েন্ট এ বি যে অংশটা, এখানে দুটো পয়েন্ট ধরছিল আর কি। এই যে এ কিছু স্মল পয়েন্ট এ বি সি ডি ই, যে স্মল পয়েন্ট গুলা, সেখান থেকে যে হরিজন্টাল ভিউ যখন দেখাচ্ছিল তখন এখানে এ বি সি ডি ই যে পয়েন্ট গুলা নর্মালি ধরা হয়েছে আর কি। তাহলে এখানে ট্রান্সফর্ম করতেছে যে ভিতরের অংশটা, হ্যাঁ। তো এটার কে ঠিক মতো ট্রান্সফর্ম করার জন্য মেইনলি যে বাইরের যে রেক্টেঙ্গেল, সেটাকে রেফারেন্স হিসেবে হিসাব করছে আর কি। তাহলে সেটা অনুসারে কিন্তু এখানে এক্সপ্লেন করা আছে যে রেক্টেঙ্গেল যে এ ভি দেওয়া আছে, সেটা যাতে 1a ইকুয়াল টু ওকে 1a, অর্থাৎ এখানে 1a এই যে যে লেন্থটা, সেটা যাতে 1 এর সমান ধরে। মানে সমান যাতে ধরে তুমি যখন ড্র করবে তখন যাতে সমান ধরে করা হয়, সেটাই বলা হয়েছে। অর্থাৎ ওই 1a ইকুয়াল টু হচ্ছে 1a, এটা যতটুকু তুমি মেজার করবা একটা স্কেল দিয়ে, যতটুকু মাপবা এটাও ঠিক ততটুকু প্রথমে মাপতে হবে। কারণ 1b ইকুয়াল টু 1b, ঠিক সেম ভাবে সি ডি ই সেগুলোও তোমাকে লোকেট করতে হবে, এবং সেটার মেজারমেন্ট কিরকম করতে হবে, 2c ইকুয়াল টু 2c, অর্থাৎ এখানে যে 2c, এই যে 2c, তাহলে সেই 2c এর ভ্যালু 2c এর সমান হতে হবে, 3d এর ভ্যালু 3d এর সমান হতে হবে, 4 এটা 4 এর সমান হতে হবে। তাহলে ঠিক এভাবে নরমালি যাইতে হবে। আচ্ছা, তাহলে এই হলো আমাদের মোটামুটি আইজোমেট্রিক ভিউর কিছু অংশ। আমাদের আরো কিছু অংশ বাকি আছে। এটা কি আজকে কিছু অংশ বলতে জাস্ট হালকা এই যে ওয়ার্কআউট গুলো দেখানোই বাকি আছে আমাদের, মোটামুটি এটাও শেষ বলা যায়। ওকে, আমরা তাহলে এটাও শেষ করে দিই একেবারে। তাহলে যে কোনো একটা সলিড ড্র করতে গেলে, সলিড বলতে আমরা যে অংশগুলো দেখতেছিলাম, এটা কিন্তু পুরোটা সলিড না, কারণ এটা জাস্ট একটা প্লেন আকারে আছে। যখন প্লেন গুলা নিয়ে যখন একটা সলিড তৈরি হবে অবজেক্টটা, বা সলিড ভিউ, মানে তুমি যখন একটা সলিড অবজেক্ট পাবা আর কি, তার আইজোমেট্রিক ভিউ যখন আঁকতে যাবা, তখন সেক্ষেত্রে প্রথমে যেটা করতে হবে, অর্থোগ্রাফিক ভিউটা আমাদেরকে ইমাজিন করে নিতে হবে, বা অর্থোগ্রাফিক ভিউটা আমাদেরকে প্রথমে ড্র হিসেবে নিয়ে নিতে হবে। ওকে, এরপরে আমাদের যেটা করতে হবে, যে বক্স মেথড অ্যাপ্লাই করছিলাম আমরা, সেই আইজোমেট্রিক বক্সটাকে ধরে নিতে হবে ওই বস্তুটার চারপাশে। ওকে, এবং সেই বক্সের ভিতরেই বা সেই আইজোমেট্রিক বক্সের ভিতরেই আমাদের অর্থোগ্রাফিক যে ভিউটা আমরা হিসেব করছি বা আমরা ধরে নিয়েছি, সেটাকে রিপ্রোডিউস করতে হবে, যে প্রত্যেকটা বক্সের প্রত্যেকটা প্লেন হিসেবে আমরা যেরকম ফ্রন্ট ভিউ, টপ ভিউ, রাইট ভিউ, এই যে এই ধরনের ভিউগুলো দেখি অর্থোগ্রাফিক ভিউতে, সেগুলো যে সকল সাইটগুলোতে নর্মালি তৈরি হয় আর কি, তাহলে সেই সাইটগুলোতে অর্থোগ্রাফিক ভিউগুলোকে রিপ্রোডিউস করতে হবে। তার মানে হচ্ছে
আইসোমেট্রিক ভিউটা হচ্ছে ঠিক ওই জিনিসগুলোকে দেখাচ্ছে, রাইট ভিউ, ফ্রন্ট ভিউ, টপ ভিউ, এই তিনটা ভিউকে নর্মালি দেখাচ্ছে। ওকে, তো সেক্ষেত্রে কনভেনিয়েন্ট হচ্ছে কি, তাহলে আমাদের প্রথমে অর্থোগ্রাফিক ভিউটা ড্র করতে হচ্ছে এবং এর পরবর্তীতে বক্স মেথড অ্যাপ্লাই করে সেই বক্সের ভিতরে এই অর্থোগ্রাফিক যে ভিউগুলা সেটাকে রিপ্রোডিউস করতে হচ্ছে এবং বাকি যে লাইনগুলো আমরা ড্র করছি আমাদের হিসাব করার জন্য বা ড্র করার জন্য, তখন বাকি জিনিসগুলোকে আমাদেরকে মুছে ফেলতে হবে। আইসোমেট্রিক ড্র করার সময় যে সকল বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেগুলো তো অনেকবার বলছি আমি, এখানে লিখে দেওয়া আছে, এগুলো আমি আর না বলি। সেগুলো তোমরা দেখে নিলে আশা করি বুঝতে পারবে আর কি। একই জিনিস এখানে, যে বিষয়গুলা কিছুক্ষণ আগে দেখাই আসছি এবং বলেই আসছি, সেই জিনিসগুলোকে পয়েন্ট আকারে এখানে দিয়ে দিচ্ছে আর কি। এখানে একটা বিষয় আলাদা করে বলার, সেটা হচ্ছে যে যেমন আমরা বলছিলাম নন অ্যাজিওমেট্রিক লাইনগুলা সেটা এনলার্জও হতে পারে অথবা রেডিউসডও হতে পারে, কারণ এটার কোনো নির্দিষ্ট কোনো লাইন নাই, সেটা তোমার প্রয়োজন অনুসারে। আর কোনো হিডেন লাইন এখানে দেখানো হয় না। যেমন আমরা অর্থোগ্রাফিক ভিউতে কিন্তু দেখছি যে কিছু হিডেন লাইনকে আমরা ডট লাইন দিয়ে হয়তো বা দেখাই বা সলিড লাইন দিয়ে দেখাই, যেটা হচ্ছে একটু তোমার আনইভেন আর কি, যেটা আহ, উঁচু নিচু টাইপের কোনো কিছু আছে, ঠিক ওইটাকে আমরা হয়তো বা ওইভাবে দেখাতে পারি। কিন্তু আইসোমেট্রিক ড্রয়িং এ এ ধরনের কোনো হিডেন লাইনকে দেখানো হয় না। ওকে, অ্যাট লাস্ট ইন টোটাল যদি আমরা বলতে যাই, ওভারঅল একটা জাস্ট রিভিউর মতো যদি বলতে যাই, যে আইসোমেট্রিক ভিউ ড্র করতে গেলে আমাদের যে সকল স্টেপগুলা মেনটেন করতে হয় আর কি। প্রথম স্টেপ হচ্ছে যে প্রথমে অর্থোগ্রাফিক ভিউটা আমাদেরকে ড্র করতে হবে কোন একটা অবজেক্টের অর্থোগ্রাফিক ভিউ। তাহলে মনে করো এটা এ নাম্বার একটা অবজেক্ট, তাহলে সেই অবজেক্টের অর্থোগ্রাফিক ভিউ আমরা কি জানি, ঠিক এরকম। ওকে, এখানে ডাইমেনশন সহ দিয়ে দিছে, এটা 6 to 6 এভাবে ডাইমেনশন সহ দিয়ে দিছে। মনে করো এখান থেকে মেজার করার পর আমরা এই ধরনের একটা ভিউ পাইলাম এক নাম্বার স্টেপ অনুসারে। আহ, তো সেক্ষেত্রে আমরা এই তিনটা ভিউই পাবো অর্থোগ্রাফিকে। সেকেন্ড স্টেপে যেটা করতে হচ্ছে, তোমার তিনটা আইজোমেট্রিক অ্যাক্সিস, যে অ্যাক্সিসটা আমাদের দরকার হবে, সেই তিনটা আইজোমেট্রিক অ্যাক্সিস ড্র করতে হবে। এই জন্য আমাদেরকে সেটা স্কেচ করতে হবে যাতে 30 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করা যায়। এখানে কি এটা দেখাইছে? এই যে ঠিক এটা স্টেপ 2 হচ্ছে, এটা সি নাম্বার যেটা আমরা দেখতেছি। তোমার এই যে তিনটা লাইন দিয়ে, অর্থাৎ তিনটা বক্স শেপের যে আমরা দেখতেছি, এটা হয়তো বা তিনটা বক্সের মতোই মনে হচ্ছে, বা তিনটা অ্যাক্সিস দিয়ে একটা আইজোমেট্রিক ড্র করতে হবে। এরপর 3 নাম্বার স্টেপ হচ্ছে যে আইজোমেট্রিক অ্যাক্সিস যে তিনটা আমরা ড্র করছি, যে অ্যাক্সিস তিনটা আমরা ড্র করলাম, সেখান থেকে যতটুকু ডিসটেন্স আমাদের দরকার হয়, ম্যাক্সিমাম লেন্থ আর কি, অবজেক্ট অনুসারে, বা আমরা যে অর্থোগ্রাফিক ভিউটা পাইলাম, তাহলে সেটার যে লেন্থগুলো আমরা মেজার করলাম, সেটা অনুসারে লেন্থ, উইথ এবং তার হাইট অবজেক্টের, সেগুলোকে কেটে নিতে হবে। অর্থাৎ এখানে যে ভিউটা, এই যে আমরা এখানে যে তিনটা মনে করে যে একটা 8, একটা 6, একটা 5, এটা তুমি আঁকার সময় অনেক বড় আঁকছো মনে করো, সেখান থেকে তুমি কি করলা, এটাকে এভাবে ড্র করলা বা এভাবে নিয়ে নিলা হিসাব অনুসারে। ওকে, এটা ছিল আমাদের থার্ড স্টেপ। এক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে যে হাইটটা, ওকে, অলওয়েজ তোমার ভার্টিক্যাল আইজোমেট্রিক অ্যাক্সিস বরাবর হাইটটাকে রাখতে হবে। যেমন এটা আমরা এখানে দেখাইছি, এটা রং ইনপুট দেখো, হাইটটাকে রাখতে হবে ঠিক অলওয়েজ এ বরাবর, যে 8 যেটা আমরা দেখতেছি, এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম তোমার ডিসটেন্স। এটা অলওয়েজ হাইট হিসেবে রাখতে হবে, মানে তোমার উচ্চতা হিসেবে দেখাতে হবে। এই অংশটা একটু ছোট রাখতে হবে। যেমন এখানে ভুল হয়েছে, এটার জন্যই আমাদেরকে এটা এই পাশে দেখাতে হবে। ওকে, ঠিক এরকম এটা টোটাল আসতেছে আমাদের স্টেপ অনুসারে। ওকে, এরপর একটা বিষয় যেটা আমাদেরকে দেখতে হচ্ছে, যদি আমাদের মনে করো রাইট সাইড ভিউটা দেওয়া আছে, তখন ফ্রন্ট ভিউ যখন আঁকতে যাবা, সেই ফ্রন্ট ভিউর যে লেন্থটা, নর্মালি আমরা আগে বলছি যে লেন্থ এবং উইডথটা যে বস্তুটা দেওয়া আছে বা যে বস্তুটা আমরা আঁকতে যাব, তাহলে সেটার অনুসারেই নর্মালি ধরতে হবে। ওকে, এখন মনে করো আমরা রাইট সাইড ভিউটা পেয়ে গেছি বা দেওয়া আছে, বা আমরা ধরে নিলাম যে রাইট সাইড ভিউ অনুসারেই বাকিগুলো ড্র করব।
তো তখন ফ্রন্ট ভিউ আঁকার সময় ফ্রন্ট ভিউর যে লেন্থ সেই লেন্থটা অবশ্যই তখন যে লেফট সাইড অ্যাক্সিস ভার্টিক্যাল অ্যাক্সিস যে লেফট সাইড তাহলে সেটা অনুসারে আমাদেরকে হিসাব করতে হবে। আবার যখন একইভাবে যখন আমরা কি করতেছি লেফট ভিউ নর্মালি লেফট ভিউ দেওয়া থাকে না, নর্মালি রাইট সাইডও দেওয়া, রাইট সাইডটাই নর্মালি সবচেয়ে বেশি দেওয়া থাকে এবং আমাদের রাইট সাইডই ড্র করে দেখাতে হয় যেহেতু থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনে রাইট সাইডটাই হচ্ছে অ্যাভেলেবল। তো সেজন্য এখানে রাইট সাইডের কথাই বলা হয়েছে। যদি রাইট সাইড ভিউটা যদি আমাদের দেওয়া থাকে বা এটা আমরা চুজ করি তো সেক্ষেত্রে ফ্রন্ট ভিউর যে লেন্থটা সেটা অবশ্যই চুজ করতে হবে লেফট সাইড অ্যাক্সিস যেটা দেওয়া থাকবে ভার্টিক্যাল অ্যাক্সিস, তাহলে সেটা অনুসারে। ওকে, স্টেপ 4 এ এসে আমাদেরকে একটা আইজোমেট্রিক বক্স ড্র করতে হবে। তাহলে ড্রটা আমরা কিভাবে করলাম এখানে, এই যে ঠিক এরকম। এটা অনুসারে মনে করো আমরা স্টেপ 3 তে যে অংশটা পেয়েছি, যে কারেক্ট যে অংশটা পেয়েছি, তাহলে সেই কারেক্ট অনুসারে এখন কি করতে হবে, এখানে কিন্তু আমাদের প্রত্যেকটা লেন্থ জানি আমরা, এটা 5, তাহলে এটাও অবশ্যই একটা 5 একটা লেন্থ বিশিষ্ট হবে এবং এটাও 5 হবে। তাহলে সে অনুসারে তাহলে আমাদেরকে এরকম একটা বক্স আইজোমেট্রিক বক্স ড্র করতে হবে। তাহলে দেখো এটা স্টেপ ওয়াইজ আস্তে ধীরে দেখা যাচ্ছে এটা পুরো একটা বক্স আমরা পেয়ে গেছি। স্যার আজকে থেকে এটা শেষ করে দিবেন? হ্যাঁ, এটা শেষ তো, এই যে এই স্টেপগুলো শেষ করেই শেষ। ওকে, এরপর যেটা করতে হবে স্টেপ 6 এ এসে যে লাইনগুলো আমাদের দরকার নাই তাহলে সেগুলো আমাদেরকে মুছে দিতে হবে। যে লাইনগুলো আমাদের দরকার আছে সেগুলোকে সলিড লাইন দিয়ে দেখা দিতে হবে। ওকে, এবং এরপরে যেটা পাবো আমরা এট লাস্ট, যেমন আমরা কি করলাম, একটা বক্স পেয়ে গেলাম। আমাদের অবজেক্টটা কিরকম ছিল, ঠিক এরকম। তাহলে আমরা দেখতেছি যে এখানে এই যে একটা কাঁচ কাটা অংশ ছিল, তাহলে কাঁচ কাটার যে লেন্থটা সেটা কতটুকু সেটা তোমাদেরকে এখানে মেজারমেন্টে নিয়ে একটা বক্স, আরেকটা বক্স ভিতরে ড্র করবা এবং সেটা অনুসারে যে লাইনগুলো তোমাদের দরকার নাই সেগুলো মুছে দেবা। এই যে আস্তে ধীরে মুছে দিচ্ছে, এখানে মুছে দিতে শেষ। আমাদের এট লাস্ট যে অবজেক্টটা পাওয়ার কথা আমরা সেটা পেয়ে গেছি। ওকে, তাহলে এখানে টোটাল একটা বস্তুকে আমরা কিভাবে পেতে পারি, আইজোমেট্রিক ভিউটা পেতে পারি, তাহলে সেটা বক্স মেথডের মাধ্যমে নরমালি দেখানো হয়েছে। তোমরা এই মেথডগুলো অ্যাপ্লাই করতে পারো। এখানে কিছু ওয়ার্কড আউট দেওয়া আছে আইজোমেট্রিক ড্রয়িং এর। এখানে কি এগুলো আউটপুট দেওয়া আছে, এই সলিউশন দেওয়া আছে। তোমরা সলিউশন দেখেই একটু আইডিয়া নিতে পারবা যে আসলে কিভাবে করা হচ্ছে। প্রথমে যেহেতু আমরা প্রথম স্টেপ জানি যে অর্থোগ্রাফিক ভিউটা প্রথমে আঁকতে হয় বা দেওয়া থাকতে হয়, বা দেওয়া না থাকলেও তোমাদেরকে ড্র করতে হবে। এখানে 1 2 3 4 6টা বস্তুর অর্থোগ্রাফিক ভিউ দেওয়া আছে। এখান থেকে কিভাবে তোমরা তার আইজোমেট্রিক ভিউটা পাবা সেটার সলিউশন এখানে করে দেওয়া আছে। তোমরা প্রথমে নিজেরা ট্রাই করে দেখবা জাস্ট রাফলি সেটা কিভাবে আনা যায় এবং পরবর্তীতে ঠিক এইভাবে কিভাবে আনছে আর কি, সেই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে দেখবা। হ্যাঁ, এগুলো আশা করি দেখলে বুঝতে পারবা। যেমন এখানে আরেকটা কোশ্চেন দেওয়া আছে যে আইজোমেট্রিক ভিউ অফ হেক্সাগোনাল প্রিজম 30 মিলিমিটার সাইড এবং 60 মিলিমিটার হাইটের আইজোমেট্রিক ভিউটা দেখাতে হবে। ওকে, এটাকে তাহলে বক্স মেথড প্রথমে এটার কি হিসাব করছে, এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে সেই অনুসারে এটাকে অর্থোগ্রাফিক ভিউতে দেখানোর চেষ্টা করছে এবং সেটাকে বক্সে অ্যাপ্লাই করছে। বক্সে অ্যাপ্লাই করার পরে সেটাকে রিফর্ম করছে। ওকে, তাহলে সেই ভিউটা তোমরা এখানে দেখতেছো এবং ডিটেলসটা এখানে দেওয়া আছে। আর উপরে যে অংশগুলো আমরা দেখে আসলাম সেটা অনুসারে আশা করি বুঝতেই পারতেছো এটা আসলে কিভাবে ড্র করতে হবে আর কি। এখানে আরো কিছু এরকম এক্সাম্পল দেওয়া আছে। তাহলে এগুলো একটু তোমরা জাস্ট দেখে নেবা, অর্থাৎ একটু প্র্যাকটিস করবা এবং এট লাস্ট এই এক্সারসাইজ গুলো তোমাদেরকে একটু করতে হবে। এখানে কয়টা এক্সারসাইজ দেওয়া আছে, 5 নাম্বারটা করার দরকার নাই, 5 নাম্বারটা বাদ দিয়ে দেবা। তাহলে 1 2 3 4 6 6 এ মোটামুটি 12টা পর্যন্ত দেওয়া আছে। অর্থোগ্রাফিক ভিউ গুলো দেওয়া আছে, তোমাকে আইজোমেট্রিক ভিউটা ড্র করতে হবে উপরের অংশগুলোর। উপরে যে আমরা এক্সারসাইজ গুলো দেখে আসছি বা ওয়ার্ক আউট গুলো দেখলাম তাহলে সেগুলো অনুসারে। ওকে, তাহলে আমাদের এই ক্লাসটা হচ্ছে এতটুকু আর কি। তাহলে এখানে যে অ্যাসাইনমেন্ট গুলো আছে তাহলে সেগুলো তোমাদেরকে আলাদা শিট আকারে জমা দিতে হবে, আলাদা একটা অ্যাসাইনমেন্ট নাম্বার হিসেবে জমা দিতে হবে।
এই দুটা হচ্ছে ইন্টার রিলেটেড, যেটা আমরা অর্থোগ্রাফিক ভিউ এবং আইজোমেট্রিক ভিউ দেখলাম। এজন্য আমি এটা দুটো একসাথে শেষ করানোর চেষ্টা করছি। তো তোমরা দুটা কি একই সাথে জমা দিতে পারবা কিনা? কারণ দুটো একই কাজ, অর্থোগ্রাফিকের সাথে হচ্ছে তোমার আইজোমেট্রিক। না স্যার, পারবো না স্যার। মানে 2 সপ্তাহ টাইম আছে আর কি, ঠিক আছে? পারা যাবে? স্যার এটা 2 উইকের পারা যাবে পরের স্যার। উইকে মানে থার্ড উইকে দেই স্যার। ওটা এটা ইয়েস স্যার। ওকে, তাহলে তোমরা 5 নাম্বার যে শীটটা, এই যে এটা তাহলে তোমরা সেকেন্ড উইকে দাও, মানে সামনের সোমবারের পরের সোমবারে। আর তোমার শীট 6 যেটা, ওটা তাহলে এর পরের সোমবারে আর কি, ঠিক আছে? ইয়েস স্যার। ওকে, তাহলে আমরা পরবর্তীতে দেখবো যে পড়ার ক্লাসে আর কি